হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। সামনে যে তাড়াতাড়ি জয়েন করো না যে তোমাদেরকে যে আমি আপলোড করেছি এটা পেয়েছো? একটা প্রশ্নের মতো স্যাম্পল প্রশ্ন আপলোড করেছি, পাইছো? জি স্যার। ওটা সলভ করো আগে, ওটা সলভ না করলে সিটি প্রশ্ন দিলে সলভ করতে পারবে না। স্যার আমার সিটি কবে? সিটি প্রশ্ন দিয়ে একদিনের মধ্যে হচ্ছে যে আপলোড করে দিব। স্যার যে কোশ্চেনটা আপলোড করছেন সেটা নিয়ে একটু ডিসকাস করলে ভালো হয়। তোমরা আগে সলভ করো, সলভ করতে গিয়ে যখনই আটকা যাবা তখন হচ্ছে যে যখন বলবা সময় বেশি দিন পাবা না তোমরা। আমরা তো বোধহয় ঈদের আগে আর একটা ক্লাস পাবো, তাই না? জি স্যার। অর্ডার দেন। জি স্যার। শুধুমাত্র সানডেতে ক্লাসটা পাবো না? ঈদের আগে তো শুধুমাত্র সানডেতে ক্লাস পাবো। জি স্যার। কারণ হচ্ছে যে তোমরা ঈদের আগে যদি সানডেতে ক্লাস পাই তাহলে ওটা ডিসকাশনটা আসলে একটা পিরিয়ডে নেওয়া ভালো কিনা বলে যে আমাদের যে কনসালটেশন পিরিয়ড আছে না, ওই সময় নিয়ে বেশি ভালো হতো আর কি। তোমরা আগে হলো নিজেরা সলভ করো, কারণ হচ্ছে যে আমি বলে দিলে তো বলো। স্যার একটু প্রবলেম ছিল কুইক সর্টে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। আচ্ছা বলো, কি সমস্যা বলো, আমি শুনতে স্যার পাচ্ছি। ওখানে যে ফার্স্ট লাইনটা দেখাইছিলেন না আপনি, মানে একদম প্রথম লাইনটা যে n+1 দিয়ে তো ফার্স্ট আমরা বুঝলাম যে টোটাল নাম্বার মানে এলিমেন্ট কয়টা আছে ওখানে একটা অ্যারের মধ্যে। তো স্যার পরে যে আবার করলাম যে j-1 ওটার সাথে স্যার +1 কেন করিনি? কিসে j-1 এর সাথে? হ্যাঁ, যেমন n এর সাথে আমরা +1 করছিলাম না কুইক সর্টে হ্যাঁ এলিমেন্টের সাথে। বলো, তো ওটা তো এলিমেন্ট কম্পারিজন, n+1 লিখছি তো হ্যাঁ এলিমেন্ট কম্পারিজন। হ্যাঁ স্যার j-1 এটা তো এলিমেন্ট আমার নাম্বার ছিল তাই না, মানে পরে যখন দুইটা ডিভাইড হয়ে গেল তো ওই হ্যাঁ বাম মানে লেফট সাইডের জন্য তো টোটাল নাম্বার ছিল আমার j-1। বাম তো পাশে ওইটার সাথে কথা শোনো, এবার স্যার কথা শোনো, তোমার কথা স্যার বুঝতে পেরেছে। তাহলে বাম পাশে এলিমেন্ট কম্পারিজন কয়টা হবে? বাম পাশেরটা তো এটার সাথে +1 করা ছিল না, মানে আগেরটা যেরকম আমরা n+1 করলাম এটার জন্য। হ্যাঁ তো জেড এর সাথে কেন? তাহলে তাহলে যদি তুমি টোটালটার লিখে এলিমেন্ট কম্পারিজন cn ধরো, তাহলে বাম পাশে এলিমেন্ট কম্পারিজন কয়টা হবে বলো? বাম পাশেটা কত হবে হ্যাঁ টোটাল? আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ এখন বুঝছি। হ্যাঁ টোটালটা এলিমেন্ট কম্পারিজন তো তুমি ধরছো cn, তাই না? তাহলে বাম জি স্যার। পাশেটার এলিমেন্ট কম্পারিজন কত হবে? যে n - 1 - 1 + 1, তার মানে হচ্ছে যে j-1, তাই না? j-1 লিখছি দেখো, জি প্লাস স্যার বুঝতে পারছি। বা ডান পাশেরটা লিখছি। তাহলে যে now I will start because our syllabus is very long. Data structure syllabus is very long, so I have to complete my data structure syllabus. Because of that, dear student, so I have to go fast. স্যার Yes, please. স্যার আর একটা কোশ্চেন ছিল ওই যে আমরা একটা যেটা হচ্ছে রিকারেন্স রিলেশন যে ইকুয়েশনটা স্যার কিভাবে বুঝবো যে ওটা হচ্ছে For which রিকারেন্স? for which short? Which short? জি স্যার। For all recursive algorithm, you have to find a recurrence relation.
অনেকবার যে রিকনসিলিয়েশন বের করতে হবে, যেটাকে বারবার আমরা সলভ করতে পারবো। Solve করতে। আর যেমন হচ্ছে মার্কশটের ক্ষেত্রে তো আমরা রিকারেন্স বের করছি না আমরা মার্কশটের ক্ষেত্রে। জি স্যার। সুতরাং হচ্ছে যে যেগুলো রিকার্সিভ অ্যালগরিদম সেগুলো সবগুলোতে রিকনসিলিয়েশন বের করতে হবে এবং সেটাকে কিন্তু সমাধান করতে হবে। তুমি স্যার বলতে চিনব পারো কিভাবে যে এই কোশ্চেনটা হচ্ছে রিকনসিলিয়েশন? ধরো বাম পাশে tn আছে, ডান পাশে tn-1 আছে, বা tn/2 আছে, tn/3 আছে, বাম পাশে আছে tn। তো একই রকম টার্ম, অর্থাৎ একই রকম বলতে আমি বলতেছি একটা ফাংশন বাম পাশেও আছে ডান পাশেও আছে। তুমি যদি চিন্তা করো যে সেরকম, তাহলে হচ্ছে সেটাই রিকনসিলিয়েশন। রিকারেন্স মানে কি? নিজে নিজেকে কল করবে, তাই না? তাহলে হচ্ছে যে একই জিনিস নিজে নিজেকে কল করবে। Now, dear student, I will start my class. Dear student, now I am announcing for all of the students. Already I uploaded a sample question to you. I uploaded a sample question to you in ELMS. So, dear student, please collect it and try to solve. If any problem in that case, please, I will give you time I will give you time at tomorrow is Thursday, at Friday night 7:30. At Friday night 7:30, I will give you time if you have any problem. 7:30, dear student, Friday night 7:30, I will give you time, but before 7:30 Friday, you have to solve the question and try yourself best to solve the problem, because I have given you a sample question. So I hope that all of the question you will be able to solve, but maybe one or two questions you do not understand. In that case, I will help you so that you can solve the problem. So now, dear student, today is our topic is heap shot. At first, maxip. What is maxip? Maxip means father. Father, always here I have written father is greater than equal to child. Father is greater than equal to child. So father here, father is 20, child is 10 and 15. So father is greater than 10 and 15. Father is 20 and child is 10, right? স্যার স্যার আপনি কি স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার দেননি মেবি স্যার। Okay. ইয়েস স্যার। So, dear student, our topic is heap shot algorithm. At first, I am talking about max heap tree. I am talking about max heap tree. What is max heap tree? Father is greater than equal to child. That means father is 20, child is 10 and 15. So child is smaller than father. So max heap tree. Here, father is 20. One child is 20 and one child is 15. So since father is greater than equal to child, so this is also max heap tree. So dear students, similarly 15, 30, 40, this is mean heap tree, just reverse of max heap tree. Here father is 15, child is 30 and 40. So child is greater with respect to father. So it is mean heap tree. Similarly, dear student, here 15, our parent is 15, child is 15 and 20. Since child is greater than or equal to father, so it is also mean heap tree. So dear student, I hope that you have understood the max heap tree and mean heap tree. বাংলাতে আমি যদি বলি, দেখতে পাচ্ছ ফাদার হচ্ছে বড়, চাইল্ড হচ্ছে ছোট। ফাদার হচ্ছে বড়, চাইল্ড হচ্ছে ছোট বা সমান, দিস ইজ ম্যাক্স হিপ ট্রি। আর মিন হিপ ট্রির ক্ষেত্রে হচ্ছে ফাদার হবে হচ্ছে ছোট আর চাইল্ড হবে বড়। ফাদার হচ্ছে ছোট, চাইল্ড হচ্ছে সমান বা বড়। তাহলে এটা হচ্ছে মিন হিপ ট্রি।
এখানে হচ্ছে যে অ্যালগরিদমটা দেওয়া আছে, স্যার বলো। মিন আর ম্যাক্স এর ক্ষেত্রে আমার কি চাইল্ড সেম হতে পারে? দিছি না 2020, বড়, হ্যাঁ এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে না, ঠিক আছে। হ্যাঁ এই জন্য তো সমান দিছি, সমানও হতে পারে। এই যে এখানে বলছি লেস দ্যান অর ইকুয়াল টু, এই জন্য এই যে দুইটার ক্ষেত্রে দেখুন আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল ভালো করে তাকাও আর কি, তাহলে বুঝতে পারতেছো। এখানে হচ্ছে যে ম্যাক্সিফের ক্ষেত্রে ফাদার হচ্ছে বড় হবে, চাইল্ড ছোট হবে কিংবা সমান হতে পারে। আর মিনিট্রির ক্ষেত্রে হচ্ছে যে ফাদার হচ্ছে ছোট, চাইল্ড হচ্ছে বড়, অথবা ফাদার ছোট, চাইল্ড হচ্ছে সমান বা বড়, এরকমটা। এবার আসা হচ্ছে যে এখানে হচ্ছে অ্যালগরিদম। এখানে একটা জিনিস আমি লিখছি, লক্ষ্য করো, বলছি ম্যাক্স হিপ ট্রি আমি কখন বানাবো, ফর অ্যাসেন্ডিং অর্ডার। আর মিন হিপ ট্রি বানাবো কখন বলছি, ফর হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ফর হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারের জন্য বলছি ম্যাক্স হিপ ট্রি বানাবা, আর ডিসেন্ডিং অর্ডারের জন্য বলছি মিন হিপ ট্রি বানাবা। এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে। তো অ্যালগরিদমটা আমি এই যে স্টেপগুলো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এগুলা মানে ডাটা দিয়ে বুঝাই, তাই তোমার বুঝতে সুবিধা হবে। এই অ্যালগরিদমটাকে আমি ডাটা দিয়ে বুঝাই। আমি 1-2 লাইন বলার পরে কিন্তু স্টপ করে দিব, সুতরাং হচ্ছে যে তোমরা বোঝার চেষ্টা করো আগে। প্রথম স্টেপ ছিল এখানে কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি উইথ গিভেন লিস্ট অফ এলিমেন্ট, সেটাই আমি এখানে লিখছি। স্টেপ 1, কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি উইথ গিভেন লিস্ট অফ এলিমেন্টস। দেখতে পাচ্ছ 82 আছে, 90 আছে, 10 আছে, 12 আছে, 15 আছে, 77 আছে, 55 আছে, 23 আছে। We have total 8 data. We have at first our heading. What is the heading? Step 1, construct a binary tree with given list of elements. So dear student, here at first you have to construct a heap. That means you have to construct a binary tree. Here I have drawn a binary tree. How can I draw a binary tree? Since binary tree, so at most 2 child will be there. At most 2 child will be there. যেহেতু বাইনারি ট্রি, দুইটার বেশি চাইল্ড থাকতে পারবে না। তো প্রথমে আসো 82 কে আমি গাছের মাথায় বসাইছি, তারপর আছে 90 হচ্ছে বাম সাইডে, তারপর আছে 10 হচ্ছে ডান সাইডে। দেখতে পাচ্ছ প্রথমে 82 গাছের মাথায়, তারপর হচ্ছে 90 বসালাম, তারপর 10 বসালাম, শেষ। তারপর আছে 12, আবার বাম থেকে ডানে, অলওয়েজ বাম থেকে ডান দিকে যাবা। তারপর 12, এই 12 কে বসাইছি, 12 পর 15 কে বসাইছি, তারপর 77 বসাইছি, 55 কে বসাইছি, বসানো শেষ। তারপর আছে 23 কে বসাইছি, 12 নিচে, আবার বাম থেকে ডানে যাবা, যদি 23 শেষ আমার শেষ। তাহলে সবার আগে হচ্ছে হিপ তৈরি করবা কিংবা হচ্ছে বাইনারি ট্রি এক্ষেত্রে বানাবা। construct a binary tree with given list of elements. So here I have 8 data. Using this 8 data, dear student, I have constructed a binary tree and or I have constructed a heap or binary tree here. And how sir, to follow? স্যার এখানে কি স্যার বাইনারি ট্রিটা জাস্ট বাম থেকে ডানে বসাবো, কোনো ছোট বড় এগুলা ছোট বড় determine কিছু করবো না? কথা না, ছোট আচ্ছা, বড় আচ্ছা। কথা হবে পরে। সবার আগে হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে বাম থেকে ডান দিকে বসাতে থাকবা। যে 82 গাছের মাথায় বসেছি, তারপর 90 বামে বসাইছি, তারপর 10 হচ্ছে ডানে। আবার যখন হচ্ছে শেষ, দুইটা বসানো শেষ, তারপর 12, 15, 77, 55, 12, 15, 77, 55, তারপর 23 বাম থেকে ডান দিকে বসাবা। এটা হলো প্রথম স্টেপ, কনস্ট্রাক্ট এ বাইনারি ট্রি উইথ গিভেন লিস্ট অফ এলিমেন্টস। এবার হচ্ছে যে লক্ষ্য করো, তুমি যে হিপটা বানিয়েছো, এবারে আসলে স্টেপ 2। স্টেপ 2 ছিল ট্রান্সফর্ম দা বাইনারি ট্রি ইনটু ম্যাক্স হিপ। বলছে যে তোমার হলো বাইনারি ট্রিটাকে ম্যাক্স হিপে ইয়ে করবা, কনভার্ট করবা। তাহলে লক্ষ্য করো, এই যে তুমি একটু আগে বানিয়েছো সেই জিনিসটাকে আমি এইখানে লিখে নিচ্ছি। একটু আগে তুমি যেটা বানিয়েছো সেটাকে আমি এইখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে লক্ষ্য করো, এটাকে এবার বড় ছোট তুমি মেনটেন করবা, বড় ছোট তুমি মেনটেন করবা। মনে রাখতে হবে বড় ছোট মেনটেন করতে, বিকজ ইট ইজ ম্যাক্সিভ। তুমি কিন্তু ম্যাক্সিভ কাকে বলে এটা কিন্তু আমি শুরুতেই বলছি। ম্যাক্সিভের ক্ষেত্রে ফাদার বড় হইতে হবে, চাইল্ড ছোট হইতে হবে বা সমান হতে হবে। তাহলে হচ্ছে লক্ষ্য করো আমি কিভাবে বানাচ্ছি, নিচ থেকে করতে থাকবা। তুমি কিন্তু সবার আগে উপর থেকে না, সবার আগে নিচ থেকে শুরু করবা। তাহলে হচ্ছে যে 23, প্রথমে 23-এর নিচ দিয়ে কিছু নাই, তাহলে 23 ঠিক করার কিছু নাই। এবার আসা হচ্ছে 12, তার উইথ রেসপেক্ট টু ইটস সাইড you have to adjust.
you have to adjust 12 with respect to its child. 12 কে তার চাইল্ডের রেসপেক্টে ঠিক করবা। 12 নিচে দিয়ে আছে 23, আর যেহেতু ম্যাক্সিপ, আমরা জানি ম্যাক্সিপে ফাদার হচ্ছে বড় থাকবে, চাইল্ড ছোট থাকবে, তাহলে 23 থাকবে উপরে, 12 থাকবে নিচে। আমি লক্ষ্য করো 12 কে তার চাইল্ডের রেসপেক্টে ঠিক করলাম। 23 কে উপরে দিয়েছি, 12 কে নিচে দিয়েছি, কারণ ম্যাক্সিপটির ক্ষেত্রে ফাদার বড় হতে হবে। 15 নিচে দিয়ে কিছু নাই, 15 কে ঠিক করার কিছু নাই, 77 এর নিচ দিয়ে কিছু, এখানে আসো। এবার আসো যে এখানে 77 এর নিচ দিয়ে কিছু নাই, 55 এর নিচ দিয়ে কিছু নাই। এবার লক্ষ্য করো আমি এখানে ঠিক করতেছি হচ্ছে 10 কে। 10 কে ঠিক করতেছি কিভাবে? 10 কে ঠিক করতেছি লক্ষ্য করো, 10 কে ঠিক করতেছি হচ্ছে এভাবে। 10 এর নিচে তুমি আগে দেখবা 10 এর লেফট সাইড কে রাইট সাইড কে, লেফট সাইড আছে 77, রাইট সাইড আছে 55। যেহেতু লেফট সাইড 77, রাইট সাইড 55, তুমি দেখবা বড় কোনটা? বড় হচ্ছে 77। যেহেতু 77, তাহলে 77 কে আবার বলছি লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে তুমি আগের তুলনা করবা। লেফট সাইড হচ্ছে 77, রাইট সাইড 55, দুইটার মধ্যে বড় হচ্ছে 77, তাহলে 77 হচ্ছে উপরে যাবে। আর 77 এর জায়গায় হচ্ছে 10 কে দিলাম, দেখতে পাচ্ছ এখানে এটা ঠিক করলাম। তারপর লক্ষ্য করো এবার আসো এই অংশের মধ্যে আমরা কিভাবে ঠিক করব সেটা আমরা দেখি। এই অংশের মধ্যে কিভাবে ঠিক করব, এইখানে বলছিলাম তোমার 23 উপরে 12 নিচে, তাহলে 23 আর 15 মধ্যে লক্ষ্য করো এখানে হচ্ছে 23, 15 আর হচ্ছে তোমার হলো এখানে আমরা কিভাবে ঠিক করব সে জায়গা আমরা দেখি। এখানে লক্ষ্য করো যে এখানে আমরা কিভাবে ঠিক করছি তুমি সেটা দেখো। আমি একবারে যদিও ঠিক করে দিয়েছি আর কি, তাহলে হচ্ছে 23 হলো উপরে, 23, 15, আর এখানে আসো যে এখানে আছে 82, 90, 10, তাহলে 90 যাবে হচ্ছে উপরে, 82 যাবে হচ্ছে নিচে, তাই তো? এখানে তুমি বলতে পারো স্যার এখানে তো 10 না 77, তাহলে আমাদের এখানে কত হলো? আমি আবার বলছি 77, 55, 10, তাহলে 77, 55 এর মধ্যে বড় হচ্ছে 77, তাহলে 77 উপরে যাবে, 10 নিচে যাবে। এটা হলো প্রথম কথা। তারপরে হচ্ছে তাহলে এই পাশে কত ছিল বলো? এই পাশে ছিল হচ্ছে 90, ডান পাশেও আছে হচ্ছে 77, 90 ডান পাশে আছে হচ্ছে 77, 90 আর 77 এর মধ্যে বড় হচ্ছে 90, তাহলে 90 যাবে উপরে আর 82 নেমে আসবে হচ্ছে নিচে। এই তো এইটা থেকে এটা বুঝছো কিনা কিভাবে আমি ম্যাক্সিম বানাইছি এটা বুঝছো? All of the subtree should contain the properties of maxim. So dear student, when you adjust the data, in that case you have to start from the leaf node and then one by one you have to go upward direction. So at first I have adjust 23, আমি 23 আর 12 এই দুটোর মধ্যে অ্যাডজাস্ট করেছি, তাহলে 23 যাবে উপরে, 12 যাবে নিচে, তাহলে 23 যাবে উপরে, 12 যাবে নিচে, ঠিক করলাম। তারপরে হচ্ছে যে 23 আর 15 মধ্যে এইখানে লক্ষ্য করো এটা ঠিক করলাম। ঠিক করার পরে এবার আসো এইখানে হচ্ছে যে 90 আছে উপরে, ফাদার আছে বড়, আর এখানে আছে 23, এখানে আছে 15, এটা অ্যাডজাস্ট করাই আছে, এটা সমস্যা নাই কোনো। আবার বলছি 23 হচ্ছে যে 12 জায়গায়, 12 যাবে 23 জায়গায়, এটা হলো 1 নাম্বার কথা। তারপর 23 আর 15 এর মধ্যে তুমি তুলনা করবা, 23 আর 15 এর মধ্যে ছোট হচ্ছে, আর 23 আর 15 দুইটাই হচ্ছে 90 তুলনায় ছোট, সুতরাং এই অংশ অ্যাডজাস্ট করাই আছে, কিছু করা লাগবে না। এবার আসো ডান সাইড, ডান সাইড হচ্ছে 10, 77, 55, 77 আর 55 এর মধ্যে 77 বড়, তাহলে 77 উপরে যাবে, 10 নিচে যাবে। তাহলে এখন কত হলো? এখানে আছে 90, এখানে আছে 77, 90 আর 77 এর মধ্যে বড় হচ্ছে 90, তাহলে 90 উপরে যাবে, 82 নিচে চলে আসবে। তাহলে আমরা এই গাছটা পেয়ে যাবো। কারো বুঝতে সমস্যা থাকলে বলতে পারো, কারণ বাকিটা কিন্তু ইজি আর কি, বাকিটা আমি সহজে বললে তুমি বুঝে ফেলবা। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। এবার আসো স্টেপ 3, অ্যালগরিদমের স্টেপ 3 বলছে, স্টেপ 3 বলছে ডিলিট দ্য রুট। স্যার বলো। স্যার 82 এর জায়গায় যদি অনেক কম একটা নাম্বার থাকতো যেটা হ্যাঁ 23 আর 15 এরকম, তুমি তাহলে আরো নিচে নামা লাগবে, আরো নিচে নামা লাগবে। ধরো এখানে আছে ফর এক্সাম্পল এখানে 14 থাকতো, মনে করো এখানে 5 আছে বা 14 আছে বা 5 আছে মনে করো, এখানে ধরো মনে করো 14 আছে, তাহলে 14 থাকলে কি হতো? তুমি প্রথমে তুলনা করবে 90 আর 77 এর মধ্যে, 90 আর 77 এর মধ্যে বড় হচ্ছে 90, তাহলে 90 উপরে যাবে।
তাহলে হচ্ছে যে তুমি কিন্তু সাথে সাথে বসা দিবে না, তুমি কিন্তু আরেকটু নিচে দেখবা, এরপর দেখবা হচ্ছে যে আছে 12 আর 15। 12 আর 15-র মধ্যে বড় হচ্ছে 15, তাহলে 15 উপরে যাবে, 15 জায়গায় যাবে 14। তোমার 14 Yes, sir, বুঝতে পেরেছি। মানে নিচের দিকেও যেতে হবে, শুধু একবার নিচের দিকে গেলে হবে না, যতক্ষণ পর্যন্ত নিচে যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত যেতে হবে। একটু পরে একটু বুঝতে পারবা। তাহলে হচ্ছে যে লক্ষ্য করো, এই যে ম্যাক্সিভ আমি তৈরি করে ফেললাম। নাও হচ্ছে স্টেপ 3 and স্টেপ 4। স্টেপ 3 হচ্ছে বলছে delete the root element from the maxif using heapify method, and স্টেপ 4 put the deleted element into the sorted list। এই যে এটা বলছে 3 নাম্বার স্টেপ আর 4 নাম্বার স্টেপ আমি একসাথে করব। তাহলে 1 নাম্বার স্টেপ আমার হয়ে গেল, 2 নাম্বার স্টেপ হয়ে গেল, 3 নাম্বার 4 নাম্বার আসো। এবার যে এই যে 2 নাম্বার স্টেপে যে আমি গাছটা পেয়েছিলাম 90, 82, 77, 23, 15, 10, 55, 12, এই গাছটাকে লক্ষ্য করো, বাম পাশে যে আমি গাছটা পেয়েছি, এই যে ডান পাশে যে আমি গাছটা পেয়েছি, এই গাছটাকে আমি এখানে আবার লিখছি। তখন আমি স্টেপ 3 আর স্টেপ 4 কে একবারে করব, স্টেপ 3 আর স্টেপ 4 কে। আর ডান পাশে যে গাছটা পেয়েছি সেই গাছটাকে আমি এখানে লিখে দিয়েছি। এবার লক্ষ্য করো, গাছটাকে আমি অ্যারেতে কনভার্ট করতেছি। কিভাবে অ্যারেতে কনভার্ট করতেছি? 90, 82, 77, 23, 15, 10, 55, 12, এই গাছটাকে আমি অ্যারেতে কনভার্ট করে লিখছি লেভেল বাই লেভেল। ইউ হ্যাভ টু রাইট লেভেল বাই লেভেল ফ্রম লেফট টু রাইট। At first you have to write 90, 90, then 82, 82, then 77, 77, 23, 15, 10, 55, and 12. That I have written here. Now, dear students, since you are doing the ascending order sorting, so at first you have to interchange. You have to interchange the data. First data, always first data and last data. You have to interchange. First data and last data. তাহলে 90 আর 12 যদি ইন্টারচেঞ্জ করি, if I interchange between 90 and 12, what will be happen? তাহলে সবচেয়ে লক্ষ্য করো 90 সবার পিছে চলে গেছে। 90 আর এই যে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, লক্ষ্য করো 90 1 নাম্বার ঘরের সাথে 8 নাম্বার ঘরকে ইন্টারচেঞ্জ করেছি। তাহলে 90 আর 12 ইন্টারচেঞ্জ করলে 12 আসবে প্রথমে, 90 যাবে সবার শেষে। চলে গেল। লক্ষ্য করো সবচেয়ে বড় ডাটাটা কিন্তু পিছনে চলে গেছে। সবচেয়ে বড় ডাটা পিছনে চলে গেছে। 90 ছিল সবচেয়ে বড় ডাটা, 90 পিছনে চলে গেছে। এবার কিন্তু তোমাকে আর 90 নিয়ে চিন্তা করতে হবে না, ডিয়ার স্টুডেন্ট। তাহলে 90 যদি পিছনে চলে যায় তাহলে গাছটা কিরকম হবে বলো? 12, 12, 82, 82, তারপর 77, 77, 23, 23, 15, 10, 55, then 90. Since I will not consider 90 further, so I am not bound to think about 90. So 90, I can eliminate 90 from my consideration. So dear student, you can eliminate 90 from your consideration. So because of that, I have here given the cut-off sign. That means we will not think about 90. আমরা 90 সম্পর্কে আর চিন্তা করব না। Since we will not consider the 90, so I have given here cut-off sign here. So dear student, I will not think about the 90 further. কারণ 90 নিয়ে আমার চিন্তা শেষ। 90 ছিল সবচেয়ে বড় ডাটা, সবচেয়ে বড় ডাটা পিছনে চলে গেছে। এবার 90 কে ছাড়া বাকিটা তুমি চিন্তা করবা। Here I have written heapify. Here I have written heapify, dear student. What is heapify? That means you have to again adjust the root of the node. তোমাকে হচ্ছে যে রুট কে অলওয়েজ, এবার কিন্তু পুরো গাছকে তোমার ঠিক করার দরকার নাই, শুধু গাছের মাথাকে, অলওয়েজ মাথাকে ঠিক করবা। অলওয়েজ মাথাকে ঠিক করবা। মাথা আছে 12, এই যে 12 কে ঠিক করবা তুমি। 90 নিয়ে বলছি আর চিন্তা করা লাগবে না। এই যে এই জন্য আমি বড় একটা টান দিয়ে দেখাচ্ছি, 90 নিয়ে তুমি চিন্তা করবা না, 90 এর আগের অংশ নিয়ে চিন্তা করবা। 90 এর আগের অংশ নিয়ে চিন্তা করবা। So you have to think about the root node of the tree. So dear student, in our root it contains 12, so you have to adjust the 12. You have to adjust the 12. So dear student, how can I adjust the 12? Just same procedure that I have followed here. That the same procedure that I have followed here. Using same procedure, you have to adjust the data. So dear student, here only 12 you have to adjust only 12. So how can you adjust the 12? Same procedure you have to follow. 82 আর 77 লক্ষ্য করো, 82 আর 77 এর মধ্যে কে বড়? 82 আর 77 এর মধ্যে হচ্ছে যে 82 is greater. Since 82 is greater, so you have to shift 82 in the upward direction. তাহলে হচ্ছে যে 82 চলে যাবে হচ্ছে 12 জায়গায়।
তুমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছো কিন্তু 12 কে। সুতরাং হচ্ছে যে শুধু 12 কে তুমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছো নাও, তাহলে হচ্ছে 12 জায়গায় চলে গেল 82। কারণ at first you have to consider you have to compare 82 and 77. Since the 82 is greater than 77, so 82 will move to the upward direction, so 82 is in this place. শুধু একবার কিন্তু তুলনা করলে হবে না, তুমি নিচের দিকে যতক্ষণ পর্যন্ত তুলনা করা সম্ভব ততক্ষণ পর্যন্ত নিচে যেতে হবে। তাহলে 82 কে আমি উপরে উঠাই দিছি, আর 12 আমার হাতে ধরে রাখছি। 12 কে আমি হাতে ধরে রাখছি, 82 কে উপরে উঠাই দিছি। তারপরে তোমার হাতে আছে কিন্তু 12, কিন্তু আমি আবার বলছি তোমার লক্ষ্য হচ্ছে 12 কে অ্যাডজাস্ট করা। তাহলে 12 কে যদি অ্যাডজাস্ট করা তোমার লক্ষ্য হয়, তাহলে হচ্ছে যে তুমি 12 কে হাতে রেখে দিচ্ছ। তোমার 12 তোমার হাতে আছে, তাহলে 12 কে হাতে রেখে তুমি 82 আর 77 এর মধ্যে প্রথমে তুলনা করছো। 82 আর 77 হচ্ছে যে 12 তুলনায় হচ্ছে বড়। সুতরাং হচ্ছে যে যে কোনো একজন বড় হইলেও সমস্যা নাই। 82 আর 77 এর মধ্যে বড়টা হচ্ছে 82। তাহলে 82 যেহেতু 12 চেয়ে বড়, তাহলে 82 উপরে উঠে যাবে। 82 কে উপরে উঠে দিয়েছি, কিন্তু আমার হাতে আছে 12। 12 কে রাখার পরে এবার তুমি তুলনা করবা, ওর নিচে দিয়েও আছে 23 আর 15। 23 আর 15 এই দুইজনের মধ্যে বড় হচ্ছে 23। আবার 23ও কিন্তু হচ্ছে তোমার হাতে আছে 12, 12 তুলনায় 23 বড়। তাহলে হচ্ছে 23 কে উপরে উঠাই দিতে হবে। তাহলে 23 কে উপরে উঠাই দিছি, তারপরে 23 এর জায়গায় হচ্ছে 12 বসাই দিচ্ছি। এই দেখতে পাচ্ছ? তাহলে এই অংশ পুরোটা কিন্তু হচ্ছে আমরা I have adjusted the whole tree here, though here I have adjusted 12 only, but whole tree adjusted because this tree already adjusted by you. Since you have adjusted this tree, so only if you adjust the root of the tree, in that case a whole tree will be adjusted. So dear student, whole tree I have adjusted here. দেখতে পাচ্ছ তোমার হলো 82 কিভাবে উপরে গেছে এটা বুঝছো? প্রথমে 82 সাথে 77 তুলনা করছি, 82 বড়, তাহলে 82 উপরে উঠে গেছে। তারপরে হচ্ছে যে যেহেতু 82 উপরে উঠে গেছে, তারপরে হচ্ছে যে আমার হাতে কিন্তু আমি 12 কে ধরে রাখছি। তারপর 23 আর 15 আবার তুলনা করছি, 23 আর 15 12 থেকে বড়, তাহলে এইখানে হচ্ছে 23 আর 15 মধ্যে বড় হচ্ছে 23, তাহলে 23 উপরে উঠে যাবে। তাহলে 23 এর জায়গায় হচ্ছে 12 কে বসা দিচ্ছি, যেটা আমার হাতে ছিল সেটা বসা দিচ্ছি। দেখতে পাচ্ছ আবারও কিন্তু ম্যাক্সিট চলে আসছে এখানে। লক্ষ্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রুট বড়। 82 তুলনায় হ্যাঁ বলো। আমাদের রুট যেটা আসছে সেটাই কি রিমুভ করে নিতে হচ্ছে? হ্যাঁ রুট অলওয়েজ I have to remove the root of that tree. তাহলে লক্ষ্য বলো। তাহলে আমাদের মেইন বেসিসটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে আসবো ট্রিটা। হ্যাঁ থিটা হল বাইনারি ট্রি, and I maxive tree. Main objective is to find out the maxive tree. যে মানে ফাদার বড় হবে, চাইল্ড ছোট হবে, এটা কিন্তু হচ্ছে আমার মেইন অবজেক্টিভ। 82 তুলনায় করো 23 এর 77 ছোট, 23 এর তুলনায় 12 আর 15 ছোট, 77 এর তুলনায় 10 আর 55 ছোট। সুতরাং হচ্ছে যে প্রত্যেকটা ব্রাঞ্চে all branch should maintain the maxive tree. So dear student, so I have adjusted, after adjusting then I have got this one. এখানে লক্ষ্য করো আমি 90 কে ছাড়া এটা পেয়েছি। এটাকে আবার হচ্ছে আমি বামে লিখতেছি, লক্ষ্য করো এই যে 82 23 77 12 15 10 55, এটাকে আবার আমি বামে লিখছি। দেখতে পাচ্ছি এই গাছটাকে, এই যে ডানে যে গাছটা, সর্বডানে যে গাছটা, সেটাকে আমি আবার বামে লিখছি। লিখার পরে হচ্ছে যে আবার ইন্টারচেঞ্জ করবা প্রথম ঘরের সাথে শেষ ঘরের। প্রথম ঘরের সাথে শেষ ঘরে ইন্টারচেঞ্জ করলে কি হবে? 55 চলে আসবে আগে, 82 চলে যাবে শেষে। তাহলে 82 লক্ষ্য করো যদি শেষে চলে যায়, তাহলে লক্ষ্য করো 82 আর 90 কিন্তু বাদ। 82 আর 90 বাদ, কিন্তু 82 আর 90 কেন বাদ? কারণ 82 আর 90 ছিল সবচেয়ে বড় ডাটা, দুইটা কিন্তু সবার শেষে চলে গেছে। তাহলে এখন বাকি আছে লক্ষ্য করো 82 আর 90 কে আমি ইন্টারচেঞ্জ করলাম, 82 শেষে চলে গেছে, 55 হচ্ছে শুরুতে আছে। তাহলে এবার এই অংশ দিয়ে এই যে 82 আর 90 কে বাদ দিয়ে, আগে কিন্তু 90 কে বাদ দিছিলাম, এবার কিন্তু 82ও বাদ। এবার যদি 82 বাদ যায় তাহলে 82 আর 90 দুইটাই বাদ। তাহলে 82 আর 90 কে বাদ দিলে বাকি অংশ দিয়ে তুমি হচ্ছে যে আবার গাছ বানাও। 55 23 77 12, you have to write left to right from, so 12 15 10 82. 82 is, I have discarded 82, so because of that I have used the cutoff sign here. So dear student, here 82 is eliminated now. Previously 90 eliminated, now 82 is eliminated. So 82 and 90 are eliminated. So now you have to again
find out the tree, dear student, and you have to apply the Heapify method again. তাহলে তুমি এবার কাকে বলো দেখি, এবার কাকে ইয়া করবা, এবার কাকে ঠিক করবা, এবার কাকে, এবার 55 কে ঠিক করতে হবে। যেহেতু গাছের মাথার মধ্যে আছে 55 কে ঠিক করবা। কিভাবে ঠিক করবা মনে আছে কি বলছিলাম? বাম সাইডের সাথে ডান সাইডের তুলনা করবা আগে। বাম সাইডে আছে 23, ডান সাইডে আছে 77। 23 আর 77 এর মধ্যে হচ্ছে বড় হচ্ছে 77, এবং হচ্ছে যে 23 আর 77 এর মধ্যে বড় হচ্ছে 77। 77 যেহেতু আমি যাকে অ্যাডজাস্ট করব তার তুলনায় বড়, তাহলে হচ্ছে যে 77 উপরে উঠে যাবে। 77 উপরে উঠে গেছে। 77 উপরে উঠার পরে আমার হাতে কিন্তু আমি ধরে রাখছি 55 কে, তাহলে 77 এর নিচ দিয়ে আছে 10 শুরু। তাহলে 10 কিন্তু এই যে এখানে 10 আছে, 10 কিন্তু আমার হাতে আছে 55, আর হচ্ছে যে আমার 77 এর নিচ দিয়ে আছে 10। তাহলে 10 হচ্ছে ছোট, তাহলে আমি কিন্তু আর নিচে দিয়ে যেতে পারবো না, সুতরাং হচ্ছে 55 কে 55 জায়গায় বসে দিলাম। এভাবে তুমি করতে থাকবা। লক্ষ্য করো, আবার এটা হলো 77, 23, 55, 12, 15, 10, এটা হলো। এটা হওয়ার পরে লক্ষ্য করো, তাহলে হচ্ছে যে আমি আবার এই যে ডান পাশেরটাকে আবার এইখানে লিখলাম। লেখার পরে আমি আবার কি করব, 77 আর 10 এ ইন্টারচেঞ্জ করব। 77 আর 10 এ ইন্টারচেঞ্জ করলে 77 পিছনে চলে যাবে। সো আই হ্যাভ রিমুভড 77 from my tree. So, and my consideration also. So, dear students, 77 I have removed. তাহলে 77 লক্ষ্য করো, সবার 77, 82, 90 সবার শেষে চলে গেছে। Now I have to draw a tree using the remaining elements 10, 23, 55, 12, 15, and 77. So, dear student, 77, since I have removed the 77, so using the remaining elements, I have to construct a maxic tree again. আবার আমি অ্যাডজাস্ট করব, এবার অ্যাডজাস্ট করব 10 কে, এবার অ্যাডজাস্ট করব 10 কে। How can I adjust the 10? So at first I will compare 23 and 55. Since 55 is greater with respect to 10, so 23 and 55, dear student, at first I will compare 23 and 55. 55 is greater with respect to my adjusted element, so 55 will go upward direction and 10 will go downward direction. So, dear student, a similar fashion, you have to step by step. All the data is all the data, dear student, all the data are started. All the data are adjusted here. All the data are adjusted already. I have shown you 77, 82, and 90 already adjusted. দেখতে পাচ্ছ সবচেয়ে বড় তিনটা পিছনে চলে গেছে। এভাবে তুমি যখন করতে থাকবা, করতে করতে লক্ষ্য করো সবার শেষে কি হয়েছে, 10, 12, 15, 23, 55, 77, 82, 90 সবগুলো ডাটা সাজানো হয়ে গেছে। এই যে সবগুলো ডাটা সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, নাও ডাটা আর ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো ইনিশিয়ালি our data was in the unsorted order. Initially our data was unsorted order 82, 90, 10, 12, 15, 77, 55, and 23. All the data are in unsorted order. Now, dear student, our data are in sorted order. Any problem, dear student? স্যার, প্রত্যেকবার হিপিফাই করার আগে যে ইন্টারচেঞ্জ করেন রুট আর আরেকটা নাম্বার, ওটা কিভাবে করব? প্রথমটা শেষটা, এই যে আমি যে দাগ দিয়ে দিয়েছি, প্রথমটা শেষটা ইন্টারচেঞ্জ করলাম। 55 সাথে প্রথম ঘর আর শেষ ঘর, প্রথম ঘরে 55, শেষ ঘরে 15। এই যে 55 শেষে চলে গেছে, আর তার হলো 15 সবার আগে চলে গেছে। এই যে এখানে 82 আর 55 ওকে আমি ইন্টারচেঞ্জ করছি, তাহলে 82 চলে যাবে 55 জায়গায়, 55 চলে আসবে 82 জায়গায়। দেখতে পাচ্ছ সবচেয়ে বড়গুলো পিছিয়ে চলে গেছে। কারণ ম্যাক্সিমটিতে তো সবচেয়ে বড়টা উপরে থাকে, গাছের মাথায় থাকে, তাই না? সবচেয়ে মাথায় থাকে হলো গাছের সবচেয়ে বড়টা, তাহলে সবচেয়ে বড়টা যদি শেষে নিয়ে যাই তাহলে বড়গুলা পিছিয়ে চলে গেছে। Yes, sir. Dear student, do you have any problem? Any student? Now, dear student, এবার আসো যে আমরা হচ্ছে হিপ শর্টে তাহলে অ্যালগরিদমটা কি হবে। প্রথমে লক্ষ্য করো, এই যে হিপ শর্টের অ্যালগরিদম শুরু হলো। This is the heap short algorithm. Heap short, A means our array. Array is A, N is our total number of elements.
যেমন এই ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্ট ছিল হচ্ছে যে তোমার, লক্ষ্য করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা ডেটা আছে। এখানে যেহেতু 8টা ডেটা আছে তাহলে হচ্ছে যে n এর মান হচ্ছে 8। নাও আওয়ার n value is 8. A means our array and our array contains n elements. তাহলে আমাদের অ্যারে আছে, অ্যারের মধ্যে এই ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলের জন্য আমাদের অ্যারেতে টোটাল 8টা ডাটা আছে, তাহলে n এর মান হচ্ছে 8। এই অংশ দিয়ে তুমি বলতে পারো স্যার এই অংশ দিয়ে করেছি কি, ফর ড্রয়িং ফার্স্ট ম্যাক্সিভ ট্রি। এই যে এটা বানাইছি, লক্ষ্য করো, এই যে এটা বানিয়েছি, এই পেজ 2 এর যে ম্যাক্সিভ ট্রিটা, যেখানে তুমি সবগুলাকে অ্যাডজাস্ট করছো। তুমি প্রথমে 23কে 12 সাপেক্ষে অ্যাডজাস্ট করছো, 90 তার চাইল্ডের রেসপেক্টে অ্যাডজাস্ট করাই আছে, তারপর হচ্ছে 10কে তার চাইল্ডের রেসপেক্টে অ্যাডজাস্ট করছো, ফাইনালি হচ্ছে যে 90কে উপরে উঠাইছে। এই যে এটা থেকে এটা বানাইছো, বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বানাইছো, বাম পাশেরটা ডান পাশে বানাইছো, এটা হচ্ছে এই অংশ ফর ড্রয়িং ফার্স্ট ম্যাক্সিভ ট্রি। এটা বানানোর জন্য এটা লিখছি। এই যে অ্যাডজাস্টের কাজ হচ্ছে ওর চাইল্ডের রেসপেক্টে ওকে ঠিক করে দেওয়া, চাইল্ডের রেসপেক্টে ওকে ঠিক করে দেওয়া, এটাই হচ্ছে তার কাজ। যে অ্যাডজাস্ট প্রসিডিউরকে আমি বারবার কল করেছি, লক্ষ্য করো, অ্যাডজাস্ট প্রসিডিউরকে আমি বারবার কল করেছি, কল করে জাস্ট হচ্ছে চাইল্ডের রেসপেক্টে ঠিক করেছি। অ্যাডজাস্ট প্রসিডিউর কাজে হচ্ছে চাইল্ডের রেসপেক্টে ঠিকটা করা। তারপরে ঠিক করার পর আমরা কি করি বলো, সর্টিং করার সময় সবার আগে কি করছি বলো দেখি, তোমাদের মনে আছে যে কি করছিলাম আমরা? হ্যাঁ, প্রথমত এই গাছটা বানাইছি, এই গাছটা বানানোর পরে কি করছি বলো? প্রথমে এই গাছটা বানানোর পর আমরা কি করছি? এই গাছটা বানানোর পরে ফার্স্ট এলিমেন্ট থেকে ডিলিট করেছি। হ্যাঁ, প্রথমটাকে না আগে ইন্টারচেঞ্জ করছি না আমরা? জি স্যার, ওটার সাথে লাস্ট এলিমেন্ট ফার্স্টের সাথে প্রথম এলিমেন্টের সাথে লাস্ট এলিমেন্টে আমরা ইন্টারচেঞ্জ করেছি। আর প্রথম এলিমেন্টের সাথে যদি লাস্ট এলিমেন্টের ইন্টারচেঞ্জ করি, সেটা লিখছি, প্রথম এলিমেন্টের সাথে লাস্ট এলিমেন্টের ইন্টারচেঞ্জ করতে হবে। এই যে লিখছি A1 এর সাথে, A1 মানে প্রথম এলিমেন্ট, আর আই এর মান হচ্ছে প্রথমে n। তাহলে হচ্ছে যে লক্ষ্য করো, 1 নাম্বার ঘরের সাথে তোমাদের তো 8টা ডাটা আছে, তাহলে n এর মান 8, তাহলে A1 এর সাথে 8 কে তুমি ইন্টারচেঞ্জ করছো। ইন্টারচেঞ্জ করার পরে তুমি কি করো বলো? ইন্টারচেঞ্জ করার পরে কি করো বলো? ইন্টারচেঞ্জ করার পরে কি করছো? আবার কি করছো বলো? আবার অ্যাডজাস্ট করছো, অ্যাডজাস্ট করছো নাকি করো নাই? কি অ্যাডজাস্ট করছো নাকি করো নাই বলো? জি স্যার, অ্যাডজাস্ট করছো। তাহলে অ্যাডজাস্ট যেহেতু করছো, তাহলে অ্যাডজাস্ট করছো, তাহলে হচ্ছে যে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এই যে বলছো আবার অ্যাডজাস্ট আমি কল করছি, দেখতে পাচ্ছ? এই লিখছি ফর হিপিফাই, এই যে A1 বলছি, আবার হিপিফাই কে কল করছি, যে এখানে হচ্ছে অ্যাডজাস্ট কে কল করছি। দ্য ফাংশন অফ দ্য অ্যাডজাস্ট ইজ টু মেক হিপিফাই, সে হিপিফাই করলো। তার মানে হচ্ছে মূল যে এই যে ছোট বড় ঠিক করা, এটা কে করে? এটা করে হচ্ছে অ্যাডজাস্ট প্রসিডিউর। লক্ষ্য করো, অ্যাডজাস্ট প্রসিডিউর কাজটাই হচ্ছে মেইন। তুই বলতে পারো যে স্যার অ্যাডজাস্ট প্রসিডিউর কিভাবে কাজ করে সেটা দেখান। এই যে অ্যাডজাস্ট প্রসিডিউরের, লক্ষ্য করো, অ্যাডজাস্ট প্রসিডিউরটা আমি এখানে লিখছি, আমি এখানে লক্ষ্য করো বুঝাইও দিচ্ছি যে অ্যাডজাস্ট প্রসিডিউর কিভাবে কাজ করে। তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আছে 10, মনে করো, আমি এমনি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে আছে 12, এখানে আছে 15। এবার তাহলে বলো দেখি কোনটা উপরে যাওয়ার কথা? কোনটা উপরে যাওয়ার কথা? 15 15 উপরে যাওয়ার কথা, 15 জায়গাতে 10 যাওয়ার কথা। আমরা দেখি সে পারে কিনা অ্যাডজাস্ট প্রসিডিউর। প্রথমে বলছি হচ্ছে আই মানে হচ্ছে আমি কাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। আই এর মান হচ্ছে তোমার 1। ধরো এই যে আই এর মান 1 মানে হচ্ছে এটা দিয়ে যদি আমি একটা অ্যারে বানাই, তাহলে 10 12 15, 10 12 15। আমি অ্যাডজাস্ট করতে চাই হলো 10 কে। I want to adjust 10. How can I adjust 10? লক্ষ্য করো আমি কিভাবে 10 কে অ্যাডজাস্ট করব। তাহলে লক্ষ্য করো অ্যাডজাস্ট করে যদি আমি 10 কে যদি অ্যাডজাস্ট করতে চাই, আমি অ্যালগরিদমের প্রথম লাইন কি লিখি লক্ষ্য করো, j = twice i। আমি প্রথমে 12 এর ইনডেক্স নাম্বার বের করছি, আমি লিখছি j = twice i। সিন্স i ভ্যালু ইজ 1, তাহলে 2 * i মানে হচ্ছে j এর মান হচ্ছে 2। এই যে 2, j = 2 * i মানে 2। 2 মানে হচ্ছে 12 এর ইনডেক্স নাম্বার, 12 এর ইনডেক্স নাম্বার হচ্ছে 2। তাহলে 15 এর ইনডেক্স নাম্বার কত হবে বলো? 15 এর ইনডেক্স নাম্বার কত হবে? কি হবে? j+1। তাহলে হচ্ছে যে j এর মান যেহেতু 2,
তাহলে ডান পাশেরটা জের মান ডান পাশেরটাতে গেলে হচ্ছে যে জের মান 3 হয়ে যাবে। লক্ষ্য করো এটাই আমি লিখছি যে ইকুয়াল টু টোয়াইস আই, তাহলে হচ্ছে যে 12 যেটা আছে ওর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2 হবে। এই সেটাই লক্ষ্য করো, আমি এখানে লাইন বাই লাইন লিখে দিছি তোমাদের বোঝার জন্য। যেহেতু আমাদের আছে 10 12 15, 10 12 15 আছে, তাহলে এখানে একটা ডাটা আছে, দুইটা ডাটা আছে, তিনটা ডাটা আছে, তোমার n এর মান আছে 3। যেহেতু 1 2 3টা ডাটা আছে, প্রথম লাইন হচ্ছে যে ইকুয়াল টু টোয়াইস আই, তাহলে যে ইকুয়াল টু 2 হলো। আইটেম সমান লিখছি হচ্ছে এ আই, আই এর মান যেহেতু তোমার 1, আই এর মান যেহেতু 1, সো আইটেম ইকুয়াল টু a1। ইন দা a1 সেল উই হ্যাভ 10, আমাদের তার মানে আইটেমের মান 10। আইটেম মানে হচ্ছে আমি যাকে অ্যাডজাস্ট করব, আইটেম মানে হচ্ছে আমি যাকে অ্যাডজাস্ট করতে চাই। যেহেতু আমি 10 কে অ্যাডজাস্ট করতে চাই, লক্ষ্য করো আইটেমের মান হয়ে গেছে 10। আর বাম সাইডে চাইল্ডের মান আমি বের করছি যে দিয়ে বের করছি বাম সাইডে চাইল্ডের ইন্ডেক্স নাম্বার, যে ইকুয়াল টু টোয়াইস আই। তাহলে আই এর মান যেহেতু 1, 2 ইনটু আই করলে হচ্ছে 2, তার মানে বাম সাইডে চাইল্ড যেটা আছে 12, 12 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, সেটা বের করলাম। এবার তুমি দেখবা যে হোয়াইল লুপের কন্ডিশন কি সত্য না মিথ্যা। তোমার জে এর মান হচ্ছে 2 আর এন এর মান হচ্ছে, যেহেতু তোমার তিনটা ডাটা আছে, তাহলে তোমার লক্ষ্য করো 2 লেস দ্যান ইকুয়াল টু 3, সো আওয়ার হোয়াইল লুপ কন্ডিশন সত্য। হোয়াইল লুপ কন্ডিশন ইজ ট্রু নাও, হোয়াইল লুপ কন্ডিশন সত্য হয়েছে। এবার আসো হোয়াইল লুপ কন্ডিশন সত্য হইলে লুপের ভিতরে ঢুকলো ইফ কন্ডিশন আছে এখানে। তুমি লক্ষ্য করো জে লেস দ্যান এন, জে এর মান আছে তোমার 2, তাহলে 2 লেস দ্যান এন, এন এর মান আছে 3, তাহলে হচ্ছে যে এই ইফ এর প্রথম কন্ডিশন সত্য। এবার আসো ইফ এর দ্বিতীয় কন্ডিশন, এ জে, সিন্স আওয়ার জে ভ্যালু ইজ 2, সো a2 ঘরে কত আছে দেখো 12, a2 ঘরে আছে 12, আর জে প্লাস 1, জের মান যেহেতু 2, 2 প্লাস 1 মানে 3, a3 ঘরে আছে 15, তাহলে 12 লেস দেন 15 এটা আছে। তাহলে লক্ষ্য করো ইফ কন্ডিশনের প্রথমটা সত্য। আমি এখানে তুলনা করছি কি বাম সাইড বড় না ডান সাইড বড়, এটা কি কারণ তোমরা অ্যাডজাস্ট করার সময় সবার আগে তাকাও যে কোনটা বাম সাইড বড় না ডান সাইড বড়, বাম চাইল্ড বড় না ডান চাইল্ড বড়, সেটা আগে বের করো। সেটাই আমি এখানে তুলনা করতেছি কি বাম চাইল্ড বড় না ডান চাইল্ড বড়, বাম চাইল্ড বড় না ডান চাইল্ড বড়, এটা মানে ডান চাইল্ড আর এটা মানে হচ্ছে বাম চাইল্ড। তাহলে বাম চাইল্ড আছে 12, দেখো বাম চাইল্ড আছে 12, ডান চাইল্ড আছে হচ্ছে 15, তাহলে হচ্ছে যে আমাদের কন্ডিশন দুটো সত্য। কন্ডিশন দুটো সত্য হলে বলছি জে ইকুয়াল টু জে প্লাস 1, জের মান 3 করেছি। তুই বললা যে স্যার যে 3 করছেন কেন, কারণ আমি কিন্তু 12 কে উপরে উঠাবো না, আমি 15 কে উপরে উঠাবো, কারণ রাইট সাইড যেহেতু বড়, সেজন্য জের মান 3 করে দিয়েছি। জের মান শুরুতে 2 ছিল, জের মান 2 ছিল, নাও জে ভ্যালু ইজ 3, তাহলে জের মান কিন্তু লক্ষ্য করো 3 হয়ে গেছে। অর্থাৎ আমি জের মান কেন 3 করছি, কারণ হচ্ছে যেহেতু আমার ডানের চাইল্ড বড়, এই জন্য জের মান 3 হয়ে গেছে। এবার লক্ষ্য করো আমি চেক করছি কি আমার কি আরো নিচের দিকে যাওয়া লাগবে কিনা, সেটা আমি চেক করতেছি। লক্ষ্য করো আইটেম, তোমার আইটেমের মান হচ্ছে 10 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ জে, এর মান হচ্ছে 3, তাহলে a3, তাহলে হচ্ছে যে a3 এর মান আছে হচ্ছে 15, a3 ঘরে আছে 15, তাহলে হচ্ছে যে 10 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 15, দিস কন্ডিশন ইজ ফলস। এই কন্ডিশন ফলস হয়ে গেছে। এই কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে হচ্ছে যে কোথায় আসবে, লক্ষ্য করো এক্সিট লুপ থেকে বেরোতে পারলো না, সেখানে চলে আসলো। এবার সে ধাক্কা দিয়ে উপরে উঠে দিবে, ধাক্কা দেওয়ার কাজটা আমি করতেছি। লক্ষ্য করো বলছি এ জে বাই 2, জের মান ছিল তোমার 3, তাহলে 3/2 মানে হচ্ছে 1, a1 ঘরে বলছি a3টা হবে, a3 ঘরে কত আছে 15, মানে এটা দিয়ে আমি ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে নিচের তারে উপরে উঠে দিচ্ছি। তাহলে a1 ঘরে হবে হচ্ছে বলছি a3 ঘরে যেটা আছে সেটা, a3 ঘরে ছিল তোমার 15, তাহলে লক্ষ্য করো a1 ঘরে 15, তাহলে a1 ঘরে যদি 15 হয় তাহলে কি হলো, a1 ঘরে যদি 15 হয় তাহলে হচ্ছে যে a1 ঘরে 15, আগে a1 ঘরে ছিল 10, a2 ঘরে 12, a3 ঘরে 15, নাও a1 ঘরে বলছে 15 কে দিতে, 15 কে দিলাম, 15 12 15। এবার কি বলছিল জে ইকুয়াল টু আছে 2j, জের মান আগে তোমার 3 ছিল, তাহলে হচ্ছে জের মান হয়ে যাবে 3 দ্বিগুণে 6, জের মান 6 হয়ে গেছে। লক্ষ্য করো জের মান 6 নিয়ে সে আবার লুপের ভিতরে যেহেতু আবার ঘুরে এখানে চলে যাবে, লুপের ভিতরে যেহেতু আবার এখানে চলে যাবে। লুপের কন্ডিশন এবার ফলস, কারণ তোমার জের মান হচ্ছে 6, জের মান 6 আর ডাটা আছে এন এর মান আছে 3, তাহলে 6 লেস দ্যান ইকুয়াল টু 3, এই কন্ডিশন ফলস। তাহলে হোয়াইল লুপের কন্ডিশন লক্ষ্য করো ফলস হয়ে গেছে। হোয়াইল লুপের কন্ডিশন যদি ফলস হয়ে যায়, হোয়াইল লুপের ভিতরে আর ঢুকতে পারবে না, হোয়াইল লুপের বাইরে চলে আসছে। হোয়াইল লুপের বাইরে আমি কি লিখে রাখছি পড়ো, হোয়াইল লুপের বাইরে লিখে রাখছি এ জে বাই 2,
এ জে বাই 2, যে লাস্ট মান 6, যে লাস্ট মান 6, তাহলে 6/2, 6/2 মানে হচ্ছে A3, A3 কে বলছি আইটেম কে বসাইতে, আইটেমের মান হচ্ছে তোমার 10, আইটেমের মান 10, তাহলে A3 ঘরে বসাইতে বলছি 10, তাহলে কত হলো, এই যে সর্বশেষ এর দিকে তাকা, 15, 12, আর A3 ঘরে হয়ে গেছে 10, এই লাস্টের ঘরে 15 ছিল, 15 জায়গায় 10 হয়ে গেছে, তাহলে 15, 12, 10, 15, 12, 10 দিয়ে তুমি একটা ট্রি চিন্তা করো, 15, 12, 10 দিয়ে ট্রি চিন্তা করলে, বা 15 হচ্ছে সবার উপরে, 12, 10, দেখতে পাচ্ছ শুরুতে তুমি নিচ্ছ 10, 12, 15, এটা হয়ে গেছে হচ্ছে 15, 12, 10, অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে এই অ্যালগরিদম দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, তাই বলো, কারো কোনো প্রশ্ন থাকলে তাই বলো, বলো তাই বলো, কারো কোনো প্রশ্ন থাকলে। অ্যাডজাস্ট, কারণ অ্যাডজাস্টের কাজে হলে হিপিফাই করা, সুতরাং হচ্ছে অ্যাডজাস্ট কে কল করে করেই কিন্তু আমরা হিপিফাই করছি। বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, বলো। স্যার এখানে হচ্ছে যে ফর লুপে স্যার এন্ড প্রসিডিউর উপরে স্যার, হ্যাঁ ফর লুপে স্যার এখানে এন ডাউন টু 1 হবে না স্যার, মানে এন ডাউন টু 2 কিভাবে হবে স্যার? 2, কারণ যদি n ডাউন টু 1 হয় তাহলে হলো যে এই i এর মান যদি 1 বসা, কি হলো 1 এর সাথে 1 এর ইন্টারচেঞ্জ, এই জিনিসটা ঠিক হলো। কারণ i এর মান যদি তোমার 1 পর্যন্ত যায় তাহলে a1 ঘরের সাথে a1 ঘরের ইন্টারচেঞ্জ হবে, a1 ঘরের সাথে a1 ঘরের ইন্টারচেঞ্জ করার কোন দরকার আছে? ও আচ্ছা স্যার, ঠিক আর আছে। i এর মান যদি, i এর মান তুমি n ডাউন টু যদি 1 লিখো তাহলে i এর মান তো একও হইতে পারবে, তাহলে i এর মান এক বসাও এখানে, একবার বসে দেখো কি হয়। a1 এর সাথে a1 কে ইন্টারচেঞ্জ করতে হবে, a1 এর সাথে a1 এর ইন্টারচেঞ্জ করলে কোনো লাভ আছে? একবার ওই ঘরের সাথে ওই ঘরকে ইন্টারচেঞ্জ করলাম, কি লাভ আমার? ওকে স্যার। হ্যাঁ, সেজন্য বলছি যে ডাউন টু 2, তাহলে 1 নাম্বার ঘরের সাথে সর্বশেষ ইন্টারচেঞ্জ হবে a2 ঘরের, 1 নাম্বার ঘরের সাথে 2 নাম্বার ঘরের, ঠিক আছে? বুঝছো না বুঝো না? এই যে পাশে আমি বুঝে দিচ্ছি, এই যে আমি লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন ধরে ধরে অ্যাডজাস্টে বুঝে দিচ্ছি, কারণ অ্যাডজাস্টের কাজে হলো এই ভিফাই করা। এই যে জের মান কত, জের মান দিয়ে প্রথম বের করছি লেফট সাইডের ইন্ডেক্স নাম্বার কত, লেফট সাইডের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, যে বলছে a সমান টোয়াইস i, i হচ্ছে এই i হলো যেটাকে আমি অ্যাডজাস্ট করব, যেহেতু আমি 10 কে অ্যাডজাস্ট করতে চাই, i এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, আর হচ্ছে যে এই যে রুট হচ্ছে যে লক্ষ্য i ইকুয়াল টু 1, যেহেতু 10 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তারপর 12 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। এখন কথা হচ্ছে যে আমি জে কে কেন ডানে নিয়ে নিয়েছি সেটা এখানে বলছি, কারণ যদি তোমার ডান সাইড বড় হয়, বাম সাইডের মান 12, যে বাম সাইডের মান 12, ডান সাইডের মান হচ্ছে 15, তাহলে ডান সাইড হচ্ছে বড়, তাহলে আমার কিন্তু গাছের মাথার দিকে শিফট করতে হবে ডান সাইডকে, 15 কে উপরে উঠাইতে হবে, 10 কে নিচে নামাইতে হবে। তাহলে সেই কাজটি আমি করছি কিভাবে লক্ষ্য করো, এটা দিয়ে আমি আগে কোন দিকে কোন চাইল্ডকে উঠাবো সেটা সে দিয়ে গেছি, যে ইকুয়াল টু জে প্লাস 1, জের মানকে 3 বানাইছি, 3 নাম্বার ঘরে আছে 15, 3 নাম্বার ঘরে আছে 15, সুতরাং হচ্ছে জের মান হয়ে গেছে 15, যে দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি কোন চাইল্ডটা বড়। আমরা প্রথমে ধরে নিয়েছি 2 নাম্বার ঘরের চাইল্ডটা বড়, আর এখানে হচ্ছে বাম ঘরে বাম সাবট্রির সাথে ডানের সাথে বামের সাথে ডানে কম্পেয়ার করছি, বামের সাথে ডানে কম্পেয়ার করে দেখছি যে ডানেরটা যেহেতু বড় তাহলে জে কে বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে যেতে হবে, জে কে 3 করে দিয়েছি, 3 করে দিয়ে আমি দেখছি যে এইখানে আরো নিচের দিকে আমি আরো যাইতে পারবো কিনা সেটা কম্পেয়ার করছি, কন্ডিশন ফলস হয়ে গেছে। কন্ডিশন ফলস হয়ে যাওয়াতে এবার হচ্ছে আমি এখানে নিচেরটাকে ধাক্কা দিয়ে উপর উঠাই দিছি, নিচেরটাকে ধাক্কা দিয়ে বলছি এ যে ঘরেরটাকে এ জে বাই 2 ঘরে নিয়ে যাও, যেহেতু আমার যে এর মান 3/2 ঘরে নিয়ে যেতে বলছি, a3 ঘরেরটা, a3 ঘরে আছে 15, তার বলছি 15 কে ধাক্কা দিয়ে 10 ঘরে উঠে দাও, এই 15 কে ধাক্কা দিয়ে 10 ঘরে উঠে দিচ্ছি। স্যার বলো 3/2 ইকুয়াল টু 1 হলে কিভাবে, মানে 3/2 এটার পরে 1 লিখলেন কেন? এই ছেলে এখানে ইয়ে আছে না, ফ্লোর চিহ্ন আছে না, ফ্লোর এসপিএল তুমি ডাটা ইয়াতে পড়ছো না, ফ্লোর স্যার জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ফ্লোর করলে হচ্ছে দশমিকের পরের অংশ কেটে যায়, 1.5 আসার কথা, 1.5 যদি হয় দশমিকের পরের অংশ বাদ হয়ে যাবে, তাহলে হচ্ছে যে 1 হয়ে গেছে। তাহলে হচ্ছে যে a1 ঘরে দিতে বলছি 15 কে, দেখতে পাচ্ছ আমি 15 ছিল 3 নাম্বার ঘরে, 15 কে ধাক্কা দিয়ে 1 নাম্বার ঘরে উঠাই দিচ্ছি,
অর্থাৎ 15কে ধাক্কা দিয়ে 10 জায়গায় নিয়ে নিছি। তারপরে বলছে হচ্ছে যে জে ইকুয়াল টু জে ইকুয়াল টু 2j দিছি, যে মান হচ্ছে 6, যে মান 6 হয়ে আবার লুপের ভিতরে, যেহেতু আবার লুপ হোয়াইল লুপ ঘুরে এখানে যাবে, হোয়াইল লুপের কন্ডিশন এবার ফলস, কারণ জের মান যেহেতু 6 আর এন এর মান মানে তোমার 3টে ডাটা আছে, তাহলে হচ্ছে যে এই কন্ডিশন ফলস। এই কন্ডিশন ফলস যদি হয় হোয়াইল লুপ থেকে বেরিয়ে আসবে, বলছি এ জে বাই 2 ঘরে, জের মান যেহেতু 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10 আইটেম, বলছে আইটেমের মান হচ্ছে যাকে তুমি অ্যাডজাস্ট করতে চাও 10, তাহলে বলছি এই 3 ঘরে 10 কে দিতে, তাহলে হলো 15 12 10 হয়ে গেছে। 15 12 10 দিয়ে তুমি গাছ বানালে দেখো এটা হয় 15 12 10, তাহলে এই গাছটা হলো, দেখতে পাচ্ছ তোমার অরিজিনালি ছিল 10 12 15, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে 15 12 10। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি স্যার। এবার হচ্ছে যে লক্ষ্য করো আমাদের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখবো এবার। তো আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব। টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস অফ হিপ শট। লক্ষ্য করো সবার আগে যেহেতু মূল কাজটা করে কিন্তু অ্যাডজাস্ট, মূল কাজটা করে কিন্তু অ্যাডজাস্ট যে প্রসিডিউর আছে, অ্যাডজাস্ট প্রসিডিউর যেটা আছে ওর কাজে হচ্ছে মেইন। তাহলে আমি সবার আগে অ্যাডজাস্ট প্রসিডিউরের টাইম কমপ্লেক্সিটি বের করি। আমি এখানে লিখতে পারো টাইম কমপ্লেক্সিটি অফ অ্যাডজাস্ট অর ম্যাক্সি। আমরা হচ্ছে যে এই জিনিসটা, এই অ্যাডজাস্ট যেটা আছে, যেটা ম্যাক্সি বানায়, তার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করি। লক্ষ্য করো এই যে আমি কিভাবে বলছি, লক্ষ্য করো কম্পেয়ার 10 and 20। ধরো এখানে উপরে 10 আছে, নিচে আছে 30 20। তুমি সবার আগে কি করো? সবার আগে হচ্ছে 30-এর সাথে 20 তুলনা করো। 30-এর সাথে 20 তুলনা করে বের করো কে বড়। যেটা বড় ওটারে ধাক্কা দিয়ে উপরে উঠে যাও। যে বলছে হচ্ছে যেটা বড়, যেমন আমাদের 30 আর 20-এর মধ্যে বড় হচ্ছে 30, তাহলে 30কে তুমি ধাক্কা দিয়ে 10-এর জায়গায় নিয়ে যাবা। তাহলে করো এই যে কাজটা, compare 30 and 20, compare 30 and 20, to compare 30 and 20 and to put the 30 in the place of 10, এই যে কাজটা করতে রিকোয়ার্ড টাইম হচ্ছে সি। আমি ধরলাম যে রিকোয়ার্ড টাইম হচ্ছে সি। এই কাজটা করতে তোমার রিকোয়ার্ড টাইম হচ্ছে সি। এই কাজটা করার জন্য তোমার রিকোয়ার্ড টাইম হচ্ছে সি। তাহলে হচ্ছে যে এই যে 30-এর সাথে 20কে তুলনা প্লাস 30 যেহেতু বড়, 30কে ধাক্কা দিয়ে উপরে উঠানো, এই কাজটা করতে যে সময় লাগবে সেটা আমি দিলাম রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু হচ্ছে সি। নাও আই উইল ফাইন্ড এ রিকারেন্স রিলেশন। আমি একটা রিকারেন্স রিলেশন বের করার চেষ্টা করতেছি। লক্ষ্য করো কিভাবে, লক্ষ্য করো বাম সাইডে, এই বাম সাইডে এইখানে কতগুলা নোড আছে, বলছি at most size twice n by 3। দেখো তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা নোড আছে। তাহলে হলো 2 into 11 ডিভাইডেড বাই 3, 22 যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 60টা। দেখো এই যে আমি একটা গোল দাগ দিয়েছি এখানে, করো এর মধ্যে কয়টা নোড আছে? 30 1 2 3 4 5, এখানে আছে 60টা, টোটাল 60টা আছে। এই যে আমি একটা এখানে দাগ দিয়েছি, এখানে নোড কত আছে? 60টা নোড আছে। কিভাবে 60টা নোড হয়েছে? টোটাল গাছ আছে 11টা নোড, তাহলে 2 into 11 ডিভাইডেড বাই 3, তার মানে 22কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। তাহলে এই যে 2 into 11 ডিভাইডেড বাই 3 মানে 60টা। তার মানে এইখানে নোড আছে হচ্ছে টোটাল 60টা। এই আমি লিখে দিচ্ছি 60টা নোড আছে। দেখো 1 2 3 4 5 6 7টা নোড আছে। তাহলে লক্ষ্য করো, তাহলে আমার কি কি কাজ করতে হবে? সবার আগে হচ্ছে 30-এর সাথে 20কে তুলনা করতে হবে এবং 30কে ধাক্কা দিয়ে উপরে উঠাইতে হবে। এই কাজগুলা করার জন্য রিকোয়ার্ড টাইম হচ্ছে সি। এই যে লিখছি আমি সি প্লাস, এই কাজটা করার পরে শুধুমাত্র একবার করলে হবে না, তোমাদেরকে আগেই আমি বলছি তোমাকে কিন্তু এই বাম পাশের এই অংশের মধ্যেও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, এই পুরো অংশের মধ্যেও কিন্তু ঠিক করতে হবে। তাহলে বাম পাশের পুরো অংশের মধ্যে নোড কয়টা আছে? বাম পাশের পুরো অংশের মধ্যে নোড আছে টুয়াইস n by 3 সংখ্যক। সো টি টুয়াইস n by 3। সো এই অংশের মধ্যে নোড আছে টুয়াইস n by 3, তাহলে টি টুয়াইস n প্লাস এটার টাইম।
এটার মধ্যে অ্যাডজাস্ট করার টাইম, এটার মধ্যে অ্যাডজাস্ট করার টাইম হচ্ছে টি টুয়াইস এন বাই 3। তাহলে আমাদের টি এন সমান কত হলো? টোটাল ট্রিতে অ্যাডজাস্ট করার টাইম সমান সি, প্রথম লিখছি সি, সি মানে কি 30 এর সাথে 20 কে তুলনা করতে হবে, 30 কে ধাক্কা দিয়ে উপরে উঠাতে হবে, সেটার টাইম হচ্ছে সি, প্লাস হলো এটার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, এটা এই যে বাম পাশেরটার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে বাম পাশেরটার মধ্যে নোড আছে টুয়াইস এন বাই 3 সংখ্যক, তাহলে টি টুয়াইস এন বাই 3, যে ইন দিস পজিশন I have to adjust the 10, so to adjust 10 within this position t twice n by 3, তাহলে এটা হলো। এখন কথা হচ্ছে যে লক্ষ্য, তাহলে আমরা এটা লিখলাম, যে নিশ্চয়ই আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এটা। এবার আসা হচ্ছে যে যদি একটা হতো, মনে করো গাছের মধ্যে একটা শুধু 10-এ আছে, শুধু গাছের মধ্যে 10 আছে, ওর বাম সাইডও নাই ডান সাইডও নাই, তাহলে শুধু তুলনাটা করা লাগতো। এখানে হচ্ছে যে তাহলে তোমার হচ্ছে কিছুই করা লাগতো না, আমরা এখানে হচ্ছে যে শুধু কম্পারিজনটা করা লাগতো, সেই জন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি কম্পারিজনটা করতে রিকোয়ার্ড টাইম হচ্ছে কি। এন এর মানে এক, মানে যদি একটা গাছের মধ্যে ধরো যে একটা নোড আছে, একটা নোড থাকলে কি হতো, গাছের মধ্যে একটা নোড থাকলে শুধু তুলনা করার জন্য হচ্ছে ডি টাইম লাগতো, তাহলে হচ্ছে যে শুধু ডি টাইম। তাহলে হচ্ছে যে বলছি যে এন এর মানে যে একটা যদি নোড হয় তাহলে বলছি শুধু তুলনা করার টাইমটা, একের অধিক টাইমটা যদি হয় তাহলে বলছি হচ্ছে যে আগে বাম সাইডের সাথে ডান সাইড তুলনা করতে হবে, রিকোয়ার্ড টাইম ইজ সি, এন্ড হচ্ছে যে বাম সাইডের চাইল্ডের মধ্যে হচ্ছে আবার অ্যাডজাস্টেড টাইম টি টুয়াইস এন বাই 3। এটা বুঝছো কিনা দেখো, আগে রিকারেন্সটা বুঝতে পেরেছো কিনা, আগে দেখো রিকারেন্সটা বুঝতে পেরেছো কিনা ডিয়ার স্টুডেন্ট, দেখো যে রিকারেন্সটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ বলো, কেলো তোমাকে বুঝতেছো না বুঝতেছো না? বুঝছি স্যার, বুঝছি স্যার। কেন টি টুয়াইস এন বাই 3 লিখছি এটা বুঝতে পেরেছো? কেন টি টুয়াইস এন বাই 3 লিখছি এটা বুঝছো? হ্যাঁ, কারণ আমরা শুধুমাত্র যে আমরা তো 10 রে ঠিক করব, তো সবাই আমরা ঠিক করি কিভাবে, 30 এর সাথে 20 রে তুলনা করি। এই তুলনা করার জন্য যেই সময় লাগবে, 30 এর সাথে 20 কে তুলনা করার জন্য সি টাইম লাগবে, 30 এর সাথে 20 কে তুলনা করা প্লাস 30 কে ধাক্কা দিয়ে উপরে উঠানো, এই কাজটা করার জন্য সি টাইম লাগবে। শুধুমাত্র একবার ঠিক করলে তো হবে না, ওর নিচের দিকেও তো ঠিক করতে হবে। নিচে 10 শুধুমাত্র 30 আর 20 30 উপরে উঠে দিলেই শেষ হলো না, এই অংশের মধ্যে আবার ঠিক করতে হবে। তাহলে এই অংশের মধ্যে ঠিক করার জন্য আমরা আগে দেখতেছি এই অংশের ঠিক করার টাইম কত। এই অংশের মধ্যে টোটাল নোড আছে টুয়াইস এন বাই 3, তাহলে হলো এই অংশের মধ্যে টুয়াইস এন বাই 3 যদি হয় তাহলে হলো এই অংশের মধ্যে অ্যাডজাস্ট করার টাইম, তাহলে টাইম অফ টুয়াইস এন বাই 3, এই যে বাম পাশের অংশের মধ্যে অ্যাডজাস্ট করার টাইমটা, সেটা হচ্ছে লিখলাম। আর বলছি এন এর মানে এক, মানে যদি একটা হয়, শুধুমাত্র একটা গোল আছে গাছের মধ্যে, একটা গোল আছে, শুধু 10 আছে মনে করো, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে কিভাবে করবো, সেক্ষেত্রে ধরলাম রিকোয়ার্ড টাইম হচ্ছে ডি। তাহলে হচ্ছে লক্ষ্য করো আমি এটাকে এবার রিকারেন্স রিলেশনটা পাইছি, এটাকে হচ্ছে আমাকে সমাধান করতে হবে। হাউ ক্যান আই সলভ ইট, আমি কিভাবে এটাকে সমাধান করব সেটা দেখো। এই যে আমি প্রথম লিখছি টি এন সমান টি টুয়াইস এন বাই 3 প্লাস সি, টি এন সমান টি টুয়াইস এন বাই 3 প্লাস সি, এটা আমি লিখে নিছি টি এন সমান টি টুয়াইস এন বাই 3 প্লাস সি, তাহলে এটা লিখে নিছি। এটা লিখে নেওয়ার পরে লক্ষ্য করো এই লাইনে যদি এন এর জায়গায় টুয়াইস এন বাই 3 বসায় তাহলে কি হয়, এই লাইনটা প্রথম লাইনটাতে টি এন সমান টি টুয়াইস এন বাই 3 প্লাস সি, ইফ আই রিপ্লেস এন বাই টুয়াইস এন বাই 3 হোয়াট উইল বি হ্যাপেন, তাহলে হচ্ছে যে টি টুয়াইস এন বাই 3 ইকুয়াল টু টি টুয়াইস এন বাই 2 বাই 3, এন এর জায়গায় বসাইছি টুয়াইস এন বাই 3 প্লাস সি। লক্ষ্য করো তাহলে হচ্ছে 2t(n/3), এটার মান হচ্ছে এটা, এটার মান হচ্ছে এটা, এটা আমি এখানে বসালাম। এটা যদি এখানে বসাই সি আর সি যোগ করলে 2c, তাহলে t 2 স্কয়ার 3 স্কয়ার n, এবার ডট ডট ডট। লক্ষ্য করো যখন এখানে 2 এর পাওয়ার 2, এখানে 3 এর পাওয়ার 2, এখানে 2 সি এর সাথে আছে 2, তাহলে 2 এর পাওয়ার যদি কে হয়, 3 এর পাওয়ার যদি কে হয়, তাহলে সি এর সাথে কে থাকবে, কে থাকবে, কারণ 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ারও 2, সি এর সাথে আছে 2, তাহলে 2 এর পাওয়ার যদি কে হয়, 3 এর পাওয়ার যদি কে হয়, এখানে সি এর সাথে থাকবে কে। তাহলে লক্ষ্য করো এবার আমি ধরছি এটাকে ধরছি, লক্ষ্য করো এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 2 টু দি পাওয়ার কে 3 টু দি পাওয়ার কে n, I have replaced this part, this portion by 1,
So if I replace this portion by 1, so what will be the value of n? n সমান হচ্ছে যে ওইটারে উল্টা সাইডে নিয়ে গেলে 3/2k। দেখতে পাচ্ছ n এর মান হচ্ছে 3/2k, এটা পেয়ে গেলাম। তাহলে এটার মান যদি 1 ধরি, এই যে পাশে সাইড নোটে লিখছি, এটার মান হচ্ছে 1, t1 প্লাস k এর মান তাহলে কত হবে? আমরা k এর মান এখানে সরল করছি। কিভাবে সরল করছি? দুই পাশে হচ্ছে লগ নিছি, লক্ষ্য করো, দুই পাশে লগ নিছি, 1.5 বেসড লগ নিছি। লগ নিলে কি হবে? এইখানে হচ্ছে লক্ষ্য করো, k সামনে চলে আসবে, লগ 1.5 এটার মান হচ্ছে 1, তাহলে k সমান পেলাম হচ্ছে এটা। k সমান যদি এটা হয়, লক্ষ্য করো, k সমান log 1.5k, এটাকে log এর ফর্মুলা অনুসারে লিখলে log 2 বেজ n log 1.52 এটা হয়ে যায়। তাহলে k এর মান আমি পেয়ে গেছি। লক্ষ্য করো, k এর যে মানটা আমি পেয়েছি সেটাকে হচ্ছে আমি এখানে বসিয়েছি, k এর মানটাকে এখানে আমি বসিয়েছি। সরি, এখানে c টাকে লিখতে আমি ভুলে গেছি, এখানে তোমরা একটা মিস্টেক হয়েছে, এখানে c টাকে আমি লিখতে ভুলে গেছি। এখানে c টা তোমরা লিখবা, k এর মানটা তো এটা লিখছি, সিটা লিখতে আমি ভুলে গেছি। এখানে সি কনস্ট্যান্ট যে সিটা ছিল, সিটা আমি লিখতে ভুলে গেছি, তোমরা সিটা লিখবা। এবার সব টি1 এর জায়গায় আমি ডি বসেছি কেন? কারণ রিকারেন্সের মধ্যে কি লেখা আছে? লক্ষ্য করো, tn সমান d, tn সমান d, tn সমান d when n equal to 1, tn সমান d when n equal to 1, tn সমান d when n equal to 1। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে t1 এর মান হচ্ছে d, তাহলে t1 এর জায়গায় বসেছে হচ্ছে d, আর এখানে আছে হচ্ছে সি লগ 1.5 বেস 2, এখানে সিটা বাদ পড়ে গেছে। লক্ষ্য করো, ডি প্লাস সি লগ 1.52 ইন্টু লগ 2 বেস n। আমরা জানি যে যখন অর্ডার লেখার সময় হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে বাদ করে দিতে হয়, তাহলে ডি বাদ, এখানে যে সি আছে যেটা আমি ভুলে লিখি নাই, সিটা বাদ, লগ 1.52 এটা কনস্ট্যান্ট, এটা বাদ, তাহলে কনস্ট্যান্ট সবগুলোকে বাদ দিলে লগ 2 বেস n। তার মানে অ্যাডজাস্ট করতে আমার সময় লাগবে অর্ডার অফ লগ 2 বেস n। এটা হলো অ্যাডজাস্টেড টাইম। আমি শুধু অ্যাডজাস্টেড টাইম লিখছি, আমি কিন্তু এখন হিপ শর্টের টাইম লিখি নাই, আমি শুধুমাত্র অ্যাডজাস্ট করার টাইমটা লিখছি। ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ অনলি রিটেন ফর অ্যাডজাস্ট টাইম। আমি অ্যাডজাস্ট করার টাইমটা বের করলাম, অর্ডার অফ লগ 2 বেস n। তার মানে আমি অ্যাডজাস্ট করতে সময় লাগে লগ 2 বেস n টাইম লাগে। সবাই বুঝছি না বুঝি নাই? এটা বুঝছো না বুঝো নাই বলো, না বুঝলে আমাকে বলো। এই যে এখানে আমি সলিউশন করছি, এটা বলো, এটা বুঝতে সমস্যা আছে কিনা বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? না স্যার, সমস্যা নেই। এগুলা কিন্তু কোনো বইতেই পাবা না, কোনো বইতেই পাবা না। সুতরাং হচ্ছে যে পরে কিন্তু বই পড়েও যে তুমি যে খুব বেশি ভালো বুঝতে পারবা তা না। বই কিন্তু আমি আগে বসে এই যে প্রথম লাইন লিখেছি, এই লাইন লিখছে, এই লাইন লিখে দিয়ে বলছে এটাকে সলিউশন করলে এই লাইন হবে, এই লাস্ট লাইন হবে, শুধু প্রথম লাইন আর লাস্টের লাইন লিখে দিচ্ছে। আমি তোমাকে বুঝাইছি যে কিভাবে লিখছে। এবার হচ্ছে যে লক্ষ্য করা এবং হচ্ছে যে এটা কিভাবে হয়েছে সেটারও ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। এবার আসো, কিন্তু আমার মূল টার্গেট কিন্তু অ্যাডজাস্টেড টাইম বের করা না, আমি অ্যাডজাস্টেড টাইম বের করছি অর্ডার অফ লগ 2 বেস n, এটা আমি পেয়েছি। আমার মূল টার্গেট হচ্ছে হিপ শর্টের টাইম বের করা। লক্ষ্য করো, হিপ শর্টের অ্যালগরিদম কি ছিল? হিপ শর্টের অ্যালগরিদমের টাইম ছিল হচ্ছে i এর মান n/2 থেকে ডাউন টু 1। তার মানে এখানে হচ্ছে এই লুপ ঘুরবে n/2 বার, এই লুপ ঘুরবে n/2 বার। লক্ষ্য করো, আমি সেটাই লিখছি। লক্ষ্য করো যে এই যে আমি এখানে হিপ শর্টের টাইম বের করছি n/2 বার। প্রথম লুপটা লক্ষ্য করো, প্রথম লুপটা কয়বার ঘুরবে? এই যে আমি কারণ এখন কারণ আমার মূল টার্গেট হচ্ছে হিপ শর্টের টাইম বের করা, এই যে আমি হিপ শর্টের টাইম বের করতেছি। এই যে আমি লিখছি, লক্ষ্য করো এখানে লিখছি যে ফার্স্ট ফর লুপ, এর উপর লিখেছি ফার্স্ট ফর লুপ, প্রথম ফর লুপের জন্য টাইম লিখছি n/2 লগ 2 বেস n। তাহলে হচ্ছে যে প্রথম ফর লুপ আমরা দেখি হিপ শর্টের ভিতরে প্রথম ফর লুপ ঘুরতেছে n/2 বার, n/2 বার, আর n/2 বার তুমি কল করছো অ্যাডজাস্ট কে, n/2 বার তুমি কল করছো অ্যাডজাস্ট কে। তাহলে অ্যাডজাস্টের টাইম লাগছে কত? অ্যাডজাস্টের টাইম হচ্ছে লগ 2 বেস n। তাহলে তুমি ওই লুপ ঘুরছে n/2 বার, তাহলে n/2 ইনটু লগ 2 বেস n লিখছি ফার্স্ট ফর লুপ, প্রথম ফর লুপ, ফার্স্ট ফর লুপ অফ দা হিপ শর্ট, ফার্স্ট ফর লুপ অফ দা হিপ শর্ট। সো I have got n/2 log 2 বেস n প্লাস, এবার আসো দ্বিতীয় ফর লুপ আসো, মানে হিপ শর্টের মধ্যে দ্বিতীয় আরেকটা ফর লুপ আছে, ওই ফর লুপের মধ্যে লক্ষ্য করো n ডাউন টু 2। তাহলে এই লুপ কয়বার ঘুরবে বলো?
এই লুপ কয়বার ঘুরবে n মাইনাস 2 প্লাস 1, n মাইনাস 2 প্লাস 1 বার ঘুরবে হচ্ছে এই লুপটা। তাহলে হচ্ছে যে ওই লুপটা যদি n এটা অতবার ঘুরে, লক্ষ্য করো আমি লিখছি n মাইনাস 2 প্লাস 1, সেকেন্ড ফর লুপ অফ হিপ শর্ট n মাইনাস 2 প্লাস 1। তাহলে হচ্ছে যে এটা এবার ব্র্যাকেটের মধ্যে লিখছি C1. Why I have written C1? Because at first I have to interchange between first cell and last cell. প্রথম ঘরের সাথে লাস্ট সেলের হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে, প্রথম ঘরের সাথে শেষ সেলে ইন্টারচেঞ্জ করতে হবে। প্রথম সেল আর লাস্ট সেলের ইন্টারচেঞ্জের টাইমকে ধরছি আমি C1 প্লাস প্লাস হচ্ছে তোমার আসো এখানে তুমি অ্যাডজাস্টকে আবার কল করছো, তুমি অ্যাডজাস্টকে কল করছো, অ্যাডজাস্টের টাইম তুমি জানো, অ্যাডজাস্টের টাইম আমি আগেই বের করেছি, অ্যাডজাস্টের টাইম হচ্ছে log 2 বেজান, তাহলে হচ্ছে যে log 2 বেজান। তাহলে দেখতে পাচ্ছ এটাকে যদি আমি সরল করি তাহলে আসবে হচ্ছে যে অর্ডার অফ n log 2 বেজান। তার মানে হিপ শটের টাইম লাগে অর্ডার অফ n log 2 বেজান। কার সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আমি রাফ ক্যালকুলেশন করছি, রাফলি ক্যালকুলেশন করে বের করছি অর্ডার অফ n log 2 বেজান সময় লাগে। কারো বুঝতে সমস্যা থাকলে বলতে পারো আমাকে। বলো কারোর বুঝতে সমস্যা নাকি আমরা কি বুঝছি আর কি বুঝি নাই সেটাই বুঝি নাই, ভালো করে বুঝছো না বুঝো নাই ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ জি স্যার। হ্যাঁ এইটা হচ্ছে যে অর্ডার টাইম কমপ্লেক্সিটি গুলো কিন্তু একটু কঠিন আছে। এটা হচ্ছে যে এখানে কিন্তু অনেক বুদ্ধি খাটাতে হবে। আমি এখন যে কোনো অ্যালগরিদম দেখলেই কিন্তু আমি কিন্তু বের করতে পারি টাইম কমপ্লেক্সিটি, তোমাকেও শিখতে হবে, পারতে হবে আর কি। সুতরাং হচ্ছে যে দেখতে পাচ্ছ অর্ডার অফ n log 2 বেজান, এটা আমরা এখানে বের করলাম, তাহলে হচ্ছে n log 2 বেজান, তার মানে হিপ শটের টোটাল টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n log 2 বেজান। আমি কিন্তু কিভাবে এটা আসছে সেটা ব্যাখ্যা দিয়েছি। এইখানে হচ্ছে টুয়াইস n/3 সংখ্যক নোড আছে, 7টা নোড আছে। কিভাবে হয়েছে 2 × 11, তুমি বলতে পারো স্যার 11 করতে পেরেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 টোটাল গাছ আছে 11টা নোড, তাহলে 2 × 11 ডিভাইডেড বাই 3, তার মানে লেফট সাইডে আছে 7টা, একমোস্ট থাকবে 7টা। এবার আসা হচ্ছে যে আমাদের এটাও শেষ হলো। আমরা টাইম কমপ্লেক্সিটি আশা করি বুঝতে পেরেছি n log 2 বেজান। এবার লক্ষ্য করো পরীক্ষায় কিন্তু একটা সি এর প্রোগ্রাম দিও, আমি তোমাকে বলতে পারি তুমি টাইম বের করো, ফাইন্ড টাইম কমপ্লেক্সিটি অফ ফলোইং অ্যালগরিদম। বলছি যে নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দ্য গিভেন অ্যালগরিদম। তখন আমি সিতে একটা কোড লিখেছি, সিতে একটা কোড লিখে বলছি যে এই কোডে তুমি সি এর কোডটা টাইম কমপ্লেক্সিটি বের করবা। দেখতে পাচ্ছ আমি প্রিন্টেড দিয়ে বের করছি। কিভাবে বের করবা? প্রথম বলছি স্টেটমেন্ট লিখলাম, ইটারেশন লিখলাম, টাইম পার ইটারেশন লিখলাম, টোটাল লিখলাম। প্রথম আসো এই যে i = 1, এটা কয়বার পড়বে বলো দেখি, কম্পিউটার এই লাইন কয়বার পড়বে i = 1, i = 1 এটা কয়বার পড়বে বলো, নাকি পড়বে না? স্যার n-1 + 1 + 1। এই ছেলে i = 1 এটারে এটা পড়বে। ফর লুপ তোমাকে এসকিউএল এ পড়ানো হয়েছে, i = 1 এটা এই লাইন কয়বার পড়বে কম্পিউটার? একবার, প্রথমবার একবার এতে পড়বে i = 1। সিতে তো মনে হচ্ছে না যে তোমার লুপ ক্লিয়ার হয়েছে। i = 1 এটার কম্পিউটার কয়বার পড়বে বলো? একবার পড়বে, একবার। i = 1 এটা পড়বে একবার, এটা যেহেতু আউটার লুপ সুতরাং i = 1 এটাকে পড়বে একবার, i = 1 একবার পড়বে কম্পিউটার, একবার পড়বে। এই জন্য আমি বলছি হচ্ছে ধরো একবার পড়তে সময় লাগে C1, তাহলে C1 × n টোটাল লাগবে এই i = 1 এটাকে পড়তে টোটাল লাগবে C1 টাইম। এবার আসো কন্ডিশন, কন্ডিশনকে আমরা জানি দুই কারণে পড়ে, ট্রুর কারণে এবং ফলসের কারণে। সুতরাং কন্ডিশন যেহেতু i <= n, this is the condition, so how many times this condition will be true and how many times this condition will be false। তাহলে আমরা এটা বের করি, এই কন্ডিশনটাকে কম্পিউটার কভার করবে, এই কন্ডিশনটাকে পড়বে যেহেতু i এর মান 1 থেকে শুরু হয়েছে, i এর মান বলছি <= n, তাহলে হচ্ছে যে n মাইনাস i এর মান 1 থেকে শুরু, তাহলে n - 1 + 1। এই +1 কেন দিছি এটা কিন্তু প্রথম ক্লাসে বলছি,
n -1 + 1 এতবার হচ্ছে সত্যর জন্য পড়বে, আর লাস্ট বার যখন লুপ থেকে বেরিয়ে আসবে সেবারের জন্য একবার পড়বে ফলসের জন্য। আমি লিখেছি একবার পড়বে, এক্সট্রা একবার পড়বে ফলসের জন্য। তাহলে হচ্ছে এটা যোগ করলে আসবে n + 1 বার। এটা যোগ করো, এই পুরোটাকে যোগ করলে আসবে n + 1 বার। এই কন্ডিশনটাকে একবার পড়তে সময় c2, তাহলে c2 × n + 1, তাহলে এই কন্ডিশনটা পড়বে n + 1 বার। এবারে প্লাস প্লাস আইটা শুরু পড়বে শুধু কন্ডিশন যখন সত্য তখন এই প্লাস প্লাস আইটাকে পড়বে। এবার বলছি প্লাস প্লাস আই কে কয়বার পড়বে, প্লাস প্লাস আই কে পড়বে শুধু সত্য ভ্যালুর জন্য। সত্য কয়বার লক্ষ্য করো, এই যে ট্রুটা হচ্ছে n - 1 + 1, এটা আমি লিখে দিচ্ছি n - 1 + 1 এটার জন্য পড়বে সত্য, শুধু সত্যটা, এই মানে হচ্ছে কন্ডিশনটা কখন সত্য সেটার জন্য। তাহলে হচ্ছে এখানে হচ্ছে n বার, তাহলে n × c3, তাহলে c3 × n। তারপর আসা হচ্ছে যে পরের ফর লুপ আসো। এবার আসো j = 1, এটা কয়বার পড়বে বলো, j = n কয়বার পড়বে? একবার। j = n পড়বে একবার, কিন্তু এই লুপটা আছে ওই লুপের ভিতরে, আগের লুপের ভিতরে, আগের i এর লুপ যেটা আছে, i দিয়ে যে লুপটা আছে সেই লুপের ভিতরে আছে। j = 1 পড়বে একবার, এজন্য লিখছি 1। কিন্তু যেহেতু এই লুপটা ইনার লুপ আর ওই লুপটা আউটার লুপ, ওই লুপটা বাইরের লুপটা সত্য আছে কয়বার? সত্য আছে হচ্ছে n, তাহলে n × 1, কারণ বাইরের লুপটা ঘুরতেছে n বার সত্য ভ্যালু, তাহলে n × j = 1, এটা ঘুরতেছে, এটা পড়তেছে একবার, তাহলে n × 1 ধরলাম যে c4 টাইম লাগবে, c4 × n। এবার হচ্ছে j <= n, এটা কয়বার পড়বে? যেহেতু এই লুপটা আছে হচ্ছে বাইরের লুপের ভিতরে, বাইরের লুপটা সত্য ভ্যালুর জন্য ঘুরতেছে n বার, ইনটু যেহেতু টার্মিনেশন কন্ডিশন আমরা জানি ঘুরে ট্রু এবং ফলসের জন্য, তাহলে হচ্ছে n - 1 + 1 এটা হলো সত্যর জন্য, আর একবার হচ্ছে ফলসের জন্য একবার টার্মিনেশন কন্ডিশন। তাহলে এইখানে আসবে হচ্ছে n × n + 1, আর ধরলাম যে এই কন্ডিশনটা পড়তে c5 টাইম লাগবে, তাহলে c5 × n × n + 1। তারপর যে j প্লাস প্লাস লক্ষ্য করো, j প্লাস প্লাস কয়বার হবে? প্লাস প্লাস j প্লাস প্লাস বা প্লাস প্লাস যে যাই হোক না কেন, তাহলে হচ্ছে যে এটা যেহেতু হচ্ছে বাইরের লুপের ভিতরে আছে, বাইরের লুপ ঘুরতেছে n বার, ইনটু এটা যে প্লাস প্লাসটা হচ্ছে শুধুমাত্র ইনার লুপের সত্য ভ্যালুর জন্য ঘুরবে, তাহলে সত্য কয়বার? n - 1 + 1, n - 1 + 1, এই যে n - 1 + 1 হচ্ছে ফর্মুলার 1, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে n বার, তাহলে n × n, তাহলে c6 × n × n। তাই এবার আসলে প্রিন্টএফ j, এবার এটা কয়বার ঘুরবে? এটা যেহেতু হচ্ছে ইনার ফর লুপের ভিতরে, তাহলে ইনার ফর লুপ যতবার সত্য হয়েছে প্লাস আউটার ফর লুপ যতবার ঘুরছে, তাহলে আউটার ফর লুপ ঘুরে হচ্ছে n বার, ইনটু ইনার ফর লুপের সত্য ভ্যালুর জন্য ইনার ফর লুপ সত্য হয়েছে কয়বার? n - 1 + 1, তাহলে n - 1 + 1, তাহলে এখানে হচ্ছে যে n × n, তার মানে n²। সিমিলারলি হচ্ছে এবার আসো যে প্রিন্টে %di, তাহলে হচ্ছে এই লাইন কয়বার পড়বে? এই লাইন কয়বার পড়লো লক্ষ্য করো, এটা কিন্তু ইনার ফর লুপের ভিতরে না, এটা কিন্তু আউটার ফর লুপের ভিতরে। প্রিন্টে %di, this line is outside the inner for loop, so but inside the outer for loop। তাহলে এই প্রিন্টএফ i এটা কিন্তু হচ্ছে ইনার ফর লুপের বাইরে, কিন্তু আউটার ফর লুপের ভিতরে। তাহলে আউটার ফর লুপ ঘুরছে কয়বার বলো? আউটার ফর লুপ ঘুরছে n বার। কয়বার? n বার। তাহলে প্রিন্টএফ i যেটা আছে এটা ঘুরবে হচ্ছে n বার, তাহলে c8 × n। এবার টোটাল রানিং টাইম কত হবে? এগুলো সবগুলো যোগ করতে হবে, সব যোগ করলাম। যোগ করে তুমি সরল করো, আমি ইনসারশন সর্টের ক্ষেত্রে দেখা দিচ্ছি অর্ডার অফ n²। তাহলে এই অ্যালগরিদমের টাইম হচ্ছে সিতে যে আমি কোডটা লিখছি, এই অ্যালগরিদমের টাইম হচ্ছে অর্ডার অফ n²। বুঝছো কিনা দেখো, না বললে আমাকে বলতে পারো স্যার বুঝি নাই। বলো, কোন যাতে বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো। স্যার এখানে হচ্ছে যে আউটার লুপের কথা বলেন, কিন্তু হচ্ছে সেকেন্ড লাইনে তো i <= 1, মানে হচ্ছে n + 1 বার হয়েছে i <= 1 মানে কোথায়? স্যার, মানে হচ্ছে এই যে স্টেটমেন্ট ইটারেশন। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? সেকেন্ডে
সেকেন্ড এখানে i less than equal to n, এই যে i less than equal to n, এটা হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তো হচ্ছে n+1 বার ঘুরছে তাই না? তাহলে হচ্ছে একদম লাস্টে printf %di এটা হ্যাঁ। এটাও তাহলে স্যার n+1 বার হবে না? কেন n+1 বার হবে? কারণ কন্ডিশন হলো একবার বেশি ঘুরে। এটা কিন্তু প্রথম ক্লাসে তোমাকে আমি বলছি, প্রথম ক্লাসে বলছি না, কন্ডিশন সব কন্ডিশন, শুধু কন্ডিশন, লুপের কন্ডিশন শুধু একবার পরে কম্পিউটার বেশি পড়ে। কারণ হলো একবার বেশি পড়ে কেন? কারণ লুপ থেকে সে বের হবে, বের হইতে হলে কি ফলস করে বের হইতে হয় না? বের হইতে হলে কি ফলস করে বের হইতে হয় নাকি বের হইতে হয় না বলো? হ্যাঁ, এই যে আমি লিখছি এখানে হিসাব দিচ্ছি তো তোমাকে, দেখো এই যে কয়বার সত্য ভ্যালুর জন্য কয়বার করে সেটা হিসাব দিচ্ছি। সত্য ভ্যালুর জন্য হচ্ছে n, i এর মানে 1 থেকে শুরু, 1 থেকে n পর্যন্ত, তাহলে n -1 +1 এতবার হচ্ছে সত্য ভ্যালুর জন্য। আর লাস্টের বার হচ্ছে মিথ্যা ভ্যালুর জন্য। একদম লাস্ট বার যখন বের হয়ে আসবে লুপ থেকে, আউটার লুপ থেকে বের হয়ে আসবে, তখন হচ্ছে একবার হলো মিথ্যা ভ্যালুর জন্য, এই জন্য n+1 হয়েছে। কিন্তু এই যে প্রিন্টে পাই, এটা কি মিথ্যা ভ্যালুর জন্য ঘুরবে? লুপের ভিতরে জিনিস কি মিথ্যা ভ্যালুর জন্য ঘুরে? না স্যার। না, লুপের ভিতরে জিনিস ঘুরে শুধুমাত্র সত্য ভ্যালুর জন্য। তাই তুমি শুধু সত্যটাকে চিন্তা করবা, মিথ্যাটাকে চিন্তা করবা না। আর লুপের ভিতরে জিনিস কিন্তু কখনো মিথ্যার জন্য ঘুরে না। লুপের ভিতরে জিনিস পড়ে শুধুমাত্র সত্যের জন্য। তাহলে সত্য কয়বার হয়েছে বলো? আগে সত্য কয়বার হয়েছে বলো? সত্য কয়বার হয়েছে? n-1 + 1 কয়বার হয়েছে বলো? n-1 + 1 n-1 + 1 করলে কত হয়? n n। এই জন্য লিখছি n বার, এই জন্য লিখছি n বার। বলছি প্রিন্টে পাইটা শুধুমাত্র n বার, শুধু সত্য ভ্যালুর জন্য। শুধু কন্ডিশন গুলো, লুপের কন্ডিশনটা শুধুমাত্র একবার বেশি করে, লুপের কন্ডিশনটা ভিতরের জিনিসের তুলনায় একবার বেশি করে। এটা কিন্তু আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাকে কিন্তু হোয়াইল লুপ একটা দিয়ে 3 দিয়ে বুঝাইছিলাম, প্রথম ক্লাসে বুঝেছিলাম যে একটা হোয়াইল লুপ দিয়ে বলছি 3 দিয়ে দেখাইছি, বলছি লুপের মাথা কিন্তু ঘুরবে 4 বার, কিন্তু লুপের ভিতরে জিনিস ঘুরবে 3 বার। এগুলো কিন্তু চিন্তা করতে হবে, কারণ হচ্ছে যে অ্যালগরিদম, এটা কম্পিউটার সায়েন্স। সো হচ্ছে যে ইউ নিড টু থিঙ্ক what are happening inside the loop, what are happening outside in the termination condition। এগুলো কিন্তু এসপিএল আমরা পড়াইছি, সুতরাং হচ্ছে কিন্তু এসপিএল পড়াইছি, সুতরাং এসপিএলটা ভালো করে পড়তে হবে। এসপিএল না ভালো পারলে কিন্তু এগুলা পারাটা ডিফিকাল্ট হবে। আমি তারপর কিন্তু ধরে ধরে ব্যাখ্যা দিচ্ছি এই কারণে, যাতে হলো তোমার বুঝতে সুবিধা হয়, যে কোনটা কতবার ঘুরছে, কোনটা কি হচ্ছে। এই তোমাকে স্যাম্পল কোশ্চেন দিছি, সেখানেও কিন্তু এগুলো লিখে দিচ্ছি। তারপর আসো যে এখানে আসো সাম ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 2 to n i প্লাস প্লাস। এখানে হচ্ছে একটা লুপ দিচ্ছি, বলছি এটার টাইম কমপ্লেক্সিটি বাই করতে। তাহলে বলো সাম ইকুয়াল টু 0, বলো দেখি এই লাইন কয়বার পড়বে কম্পিউটার? প্রথম আসো স্টেটমেন্ট সাম ইকুয়াল টু 0, এটা লুপের বাইরে একবার, এই যে ইটারেশন 1 একবার, বলছি একবার পড়তে সময় লাগবে ধরো c1, তাহলে c1 × 1, এটা গুণ করছি। এবার হচ্ছে i ইকুয়াল টু 2, বলো দেখি লাইন কয়বার পড়বে কম্পিউটার? একবার। একবার। লুপের প্রথমে ইনিশিয়াল পার্ট হচ্ছে একবার পরে, সো একবার ধরলাম c2 × 1। এবার আসো টার্মিনেশন কন্ডিশন, এখন আবার দেখো টার্মিনেশন কন্ডিশন আসছে, বলো দেখি এটা কয়বার ঘুরবে? স্যার n-2 + 1 + 1। n হচ্ছে যে i এর মান যাবে n পর্যন্ত, তাহলে n-2 + 1 এতবার হচ্ছে সত্য ভ্যালুর জন্য, যেহেতু টার্মিনেশন কন্ডিশন একবার বেশি ঘুরবে ফলসের জন্য। তাহলে হচ্ছে যে কত হয়, এখানে সরল করলে আসে n বার, তাহলে c3 × 1। এখানে আসে n, এটা সরল করলে আসবে n, আর হচ্ছে c3n। বলো i প্লাস প্লাস কয়বার ঘুরবে? i প্লাস প্লাস n-2 + 1। শুধুমাত্র সত্যর জন্য। তাহলে সত্যর জন্য যদি হয়, তাহলে সত্য কয়বার বলো? n-2 + 1, n-2 + 1 ট্রু ভ্যালুর জন্য c4, তাহলে c4 × n-1। Now sum equal to sum plus I. This line will be executed only for the true value of the termination condition. So sum equal to sum plus I. How many times sum equal to sum plus I will be executed? Only for true value of the termination condition. Since our termination condition will be executed for the true value n-2 + 1, so n-1. So required here c5 n-1. So total running time Tn সমান, you have to sum up all the terms and you will get order of n. So this algorithm will be executed for order of n.
এটা অর্ডার অফ n, বাট দিস ইজ ফর অর্ডার অফ n স্কয়ার। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো সমস্যা আছে না নাই? হ্যাঁ, চিন্তা করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করে রাখা যাবে না, কারণ মুখস্থ করলে কিন্তু আমি আর পরীক্ষাতে আনন্দ দিব, তখন আর তুমি পারবে না। সুতরাং কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে স্যার কিভাবে লিখছে এটা। আমি কিন্তু, তুমি দেখবা তুমি কোনো বইতে এগুলো পাবা না, তখন তুমি এটা বলো না যে স্যার আপনি এগুলো করতে গেছেন, এগুলো তো আমরা তো এগুলো পাচ্ছি না, কোনো বইতেই পাচ্ছি না বা কোথাও পাচ্ছি না। কিন্তু তোমাকে চিন্তা করে করে লিখতে হবে। এই যে আমি আমার ইয়ার নাম দিছি ফাইলে, এটা তোমাদেরকে আপলোড দিছি আমি ওই যে ইয়াতে। তো সুতরাং লক্ষ্য করা, এই প্রশ্নটা নিয়ে আমি একটু কথা বলি, যেহেতু আমাদের টাইম আছে এখনো। সুতরাং show the mechanism of the following sorting technique to sort the given data in descending order. এখানে লক্ষ্য করো 6 দিছি, 4 দিছি, 3 দিছি, 5 দিছি, 2 দিছি, দিয়ে বলছি যে এই ডাটাগুলো দিয়ে তুমি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে কাউন্টিং সর্ট দেখাবা, ইনসারশন সর্ট দেখাবা, কুইক সর্ট দেখাবা, মার্জ সর্ট দেখাবা। এই ডিসেন্ডিং অর্ডার আমি কিন্তু ক্লাসে অ্যাসেন্ডিং অর্ডার দেখাইছি, তুমি কিন্তু ডিসেন্ডিং অর্ডার করতে বলছি তোমাকে। বলছি 6 4 3 5 2, এই যে কাউন্টিং সর্ট, ইনসারশন সর্ট, কুইক সর্ট, মার্জ সর্ট। বলছি এই 6 4 3 5 2 এই 5টা ডাটা দিয়ে বলছি কাউন্টিং সর্ট করতে হবে, ইনসারশন সর্ট করতে হবে, কুইক সর্ট করতে হবে, মার্জ সর্ট করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে ক্লাসে আমি কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার করে দিচ্ছি, কিন্তু তোমাকে বলছি ডিসেন্ডিং অর্ডার করতে। এটা গেল প্রথম প্রশ্ন। এখানে কিন্তু বলো এই কোয়েশ্চেনটাতে আপনি যেমন ক্লাসে হচ্ছে আমাদের ফার্স্ট একটু ড্র করে দেখাচ্ছেন ফ্লো চার্টের মতো, তারপর হচ্ছে হ্যাঁ তোমাকে তারপর হচ্ছে অ্যালগরিদমও করেছেন, তো এই দুটি আমরা দেখাবো। তুমি অ্যালগরিদম লিখতে হবে না, তোমাকে শুধু হচ্ছে মেকানিজমটা লিখবা। ওই যে আমি আই এর মান এত, জে এর মান এত করে করে দেখাইছি না, ওগুলো করতে হবে। আই এর মান এত, আই এর মান ধরো ইনসেকশন সেটের ক্ষেত্রে যদি বলো জে এর মান 2, দিয়ে কন্ডিশন সত্য না মিথ্যা, আই এর মান কত, টি এর মান কত, তখন ধাক্কা দিছি, তারপর আই এর মান আবার কমাইছি, ওই জিনিসটার নামে মেকানিজম, ওই জিনিসটা দেখো। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, কাউন্টিং এ যে আমরা ওই যে কে ইকুয়াল হাইয়েস্ট ভ্যালুটা ধরি, কিন্তু স্যার কম্পিউটার তো জানবে না যে হাইয়েস্ট ভ্যালু কোনটা। কেন কম্পিউটার জানবে না? তুমি ম্যাক্সিমাম বের করবা, ম্যাক্সিমাম বের করে অ্যালগরিদম লিখে দিলে কম্পিউটার জানবে না? তুমি যদি ম্যাক্সিমাম বের করে অ্যালগরিদম লিখে দাও তাহলে ও জানবে না যে ম্যাক্সিমাম কোনটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুতরাং হচ্ছে যে এটা তোমাকে করতে হবে, কেমন? এই যে 1 2 3 4 এখানে 4টা করতে হবে তোমাকে, কাউন্টিং সর্ট, ইনসারশন সর্ট, কুইক সর্ট এবং মার্জ সর্ট। মার্জ সর্টে হচ্ছে গাছটা আঁকবা, রিকারশন ট্রিটা এঁকে দেখাবা। মার্জ সর্টে হলো গাছটা এঁকে, গাছ একটা এঁকে দিছিলাম মার্জ সর্টে, মনে আছে না মনে নাই? হ্যাঁ জি স্যার মনে আছে, ওই গাছটা আঁকতে হবে। কুইক সর্টে হচ্ছে, কুইক সর্টে যদিও আমি ফার্স্ট পার্টিশনিং এলিমেন্ট পর্যন্ত দেখিয়েছি, কিন্তু তোমাকে বলছি তুমি পুরাটা করবা, তোমাকে বলছি তুমি পুরাটা করবা, একদম ফার্স্ট পার্টিশনিং এলিমেন্ট, সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট আনটিল যতক্ষণ পর্যন্ত সর্টেড না হয় ততক্ষণ পর্যন্ত করতে হবে। তারপরে হচ্ছে ইনসারশন সর্ট, আমি ক্লাসে অ্যাসেন্ডিং অর্ডার দেখাইছি, ডিসেন্ডিং অর্ডার করতে হলে কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কাউন্টিং সর্টও তুমি করবা। এবার আসো 2 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইমস দ্য কন্ডিশন অফ দ্য হোয়াইল লুপ ইন ইনসারশন সর্ট উইল বি এক্সিকিউটেড ফর দ্য ফলোইং ডাটা। লক্ষ্য করো প্রথমে আছে 10 20 30 40, তোমাকে বলছি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে। ডাটাগুলো কি সেট 1 কিভাবে আছে বলো? সেট 1 কি ডাটা অ্যাসেন্ডিং অর্ডারে। তোমার আমি বলছি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, তুমি দেখতে পাচ্ছ ডাটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তাহলে এটা হলো সর্টিং এর জন্য বেস্ট কেস। এই অবস্থায় আমি বলছি হোয়াইল লুপের মাথা, ইনসারশন সর্টে একটা হোয়াইল লুপ আছে তোমরা দেখছো, ওই হোয়াইল লুপের মাথাকে কম্পিউটার কভার করবে সেটা বলছি তোমাদের ক্ষেত্রে। এই 10 20 30 40 এর জন্য যে ইনসারশন সর্টের যে হোয়াইল লুপের মাথা সেটারে কম্পিউটার কভার করবে সেটা বের করতে বলছি। তারপর স্যার এটা তো ওয়ান ওয়ার্ড অ্যানসার হবে না? হ্যাঁ তুমি তো ওয়ান ওয়ার্ড অ্যানসার লিখবা, যেহেতু কয়বার ওয়ান ওয়ার্ড অ্যানসার না, তুমি করবা
তুমি আগে ওই যে জের মান 2, জের মান 3, জের মান 4, জের মান 5 দিয়ে করবা, করলে না তুমি বুঝতে পারবা যে হোয়াইল লুপ কয়বার করতেছে, হোয়াইল লুপের মাথা কয়বার করতেছে কম্পিউটার। তুমি না করে কেমনে বুঝবা বলো? তোমার তার করতে হবে। জের মান 2 দিয়ে করবা একবার, জের মান 3 দিয়ে করবা একবার, জের মান 4 দিয়ে করবা একবার, করার পরে তারপর তুমি দেখবা যে তখন না তুমি দেখবা যে হোয়াইল লুপের মাথাটা কয়বার করছে। Yes, sir. আমার কথা বুঝছো না বুঝো না? Yes, sir. না, আমরা কিছুই বুঝতেছি না যে স্যার কি সব উল্টা পাল্টা কথা বলতেছে। হ্যাঁ, বুঝছো না বুঝো না? হ্যাঁ, বুঝছো না Sir, বুঝো না বুঝছি। বলো? এই দেখো আমাদের হোয়াইল লুপের আমাদের যে ইনসারশন সর্ট, দেখো আমাদের ইনসারশন সর্টে করার বিষয় বলো দেখি। বলো দেখি এই যে আমাদের ইনসারশন সর্ট মেকানিজম বলছি, হোয়াইল লুপের মাথা বলো দেখি, এখানে টোটাল হোয়াইল লুপের মাথা কয়বার করছে বলো দেখি এই জায়গার মধ্যে। তোমার দেখে দেখি বলো, এটা আমার এটা করা আছে, এটা দেখে দেখি বলো হোয়াইল লুপের মাথা কয়বার করছে কম্পিউটার। এই যে হোয়াইল লুপ, তুমি আবার বলতে পারো স্যার হোয়াইল লুপের মাথা কি জিনিস, এত কি বলতেছেন তোমারটা। এই যে হোয়াইল লুপ আছে না, ইনসারশন সর্টে কি হোয়াইল লুপ আছে নাকি নাই? Yes, sir. তাহলে বলো এই হোয়াইল লুপের মাথা এখানে কয়বার করছে বলো দেখে দেখি বলো। স্যার এখানে আই জের মান 2 জন্য কয়বার করছে বলো, জের মান 2 জন্য হোয়াইল লুপের মাথা কয়বার করছে কম্পিউটার? 2 বার। দুইবার। 3 বার স্যার, 3 বার। এই তিনবার। এই তিনবার। দুইবার আর 3 এর জন্য 3 বার আর 4 এর জন্য হইতেছে জের মান 3 এর জন্য হলো 3 বার করছে, আর জের মান 4 এর জন্য 2 বার হয়েছে। 2 বার করছে। তাহলে মোট কয়বার হয়েছে? স্যার তাইলে যে বার 6 বার। 3 বার, 7 বার 6 বার, 7 বার। এই তো, তাহলে আনসার হবে 7, কিন্তু তোমার করে বলতে হবে 7, না আন্দাজে আন্দাজে বললে হবে না। স্যার আমরা যে সর্ট করা স্যার করব জাস্ট স্যার এটা একটু বলেন স্যার, আমরা যে সর্ট করতে বললে মেকানিজম দেখাই দিই। হ্যাঁ, মেকানিজম তুমি নালে তুমি কেমনে বের স্যার করবে? ডেসক্রাইব কি করতে হবে না মানে জাস্ট স্যার আপনি যেভাবে কোড টু করছেন দিব স্যার। হ্যাঁ, করতে হবে, না করে তুমি বুঝবা কেমন? না করলে কি বোঝা যাবে? না করে বলতে হবে তোমার হোয়াইল লুপের মাথা কয়বার বুঝবে। তারপরে ওয়ার্স্ট কেসটা তোমাকে বলছি অ্যাসেন্ডিং অর্ডার করতে, ডাটা আছে ডিসেন্ডিং অর্ডার। সুতরাং তোমাকে বলতে হবে ওয়ার্স্ট কেসে হোয়াইল লুপের মাথা কয়বার ঘুরে। তারপরে হচ্ছে 3, 10, 40, 20 দিছি, এভারেজ কেস দিছি। এখন এই ক্ষেত্রে বলছি 3, 10, 40, 20 এর ক্ষেত্রে কয়বার ঘুরা হলো, তাহলে হলো 1 বার, 2 বার, 3 বার করবা, করে এরকম করে বলবা যে কয়বার ঘুরে। এই যে এরকম করে আমার তো করে বলবা কয়বার ঘুরে। তারপর হচ্ছে ডিসকাস দা বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস, টাইম কমপ্লেক্সিটি অফ ইনসারশন সর্ট। আমি কিন্তু বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস ক্লাসে করে দিছি, এভারেজ কেস তোমাদেরকে করতে বলছিলাম, সামান্য একটু লিখে দিছি, উত্তর কি হবে তাও লিখে দিছি, কিন্তু তোমাদেরকে বলছি ডিটেইলস করবা, এটা তোমরা করবা। আর হচ্ছে বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস আমি ক্লাসে করে দিছি, এভারেজ কেস তোমাদেরকে করতে বলছি, করবা। স্যার এগুলা কি এই যে 2 নাম্বার কোশ্চেনে যে সেটগুলা দেয়া আছে ওই সেটের উপর ভিত্তি করে করতে হবে নাকি ইন জেনারেল করব আর কি? জেনারেল না, তোমাকে বলছি হচ্ছে সেটের উপর ভিত্তি করে, এই যে এটা উপরে। সেটাই তো বললাম যে এইখানে হলো এরকম করে করবা, এই যে এরকম করে করবা, যে যেরকম আমি ক্লাসে করেছি এরকম করে না তুমি বলবা, না করলে তুমি বুঝবা কেমন যে হোয়াইল লুপ কভার দিবে, করে না তুমি বলবা যে কভার দিবে। তা স্যার এটা নাম্বার স্যার ওই 3 নং যে ডিসকাস বলছেন ওটা কি ডিসকাস মানে এক্সপ্লেইন করবো নাকি ওই যে ম্যাথ করে ওইভাবেই দেখাবো? হ্যাঁ, ম্যাথ করে তো ওইভাবে করতে হবে। বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস আমি করে দিয়েছি ক্লাসে, এভারেজ কেস তোমরা করবা। হ্যাঁ স্যার। ওটা একটা দুটো তো দেখেই লিখবা, আমারটা দেখে প্রথম দিকে লিখবা, আর লাস্টেরটা তোমরা থেকে করতে বলছিলাম তোমরা করবা। হাউ মেনি টাইমস ইচ অফ দ্য স্টেটমেন্ট এন্ড কন্ডিশন উইল বি এক্সিকিউটেড। বলছি যে এই যে একটা লুপ দেওয়া আছে, একটু আগে কিন্তু তোমাদেরকে বলছি যে হাউ মেনি টাইমস ইচ অফ দ্য স্টেটমেন্ট এন্ড কন্ডিশন উইল বি এক্সিকিউটেড। বলো দেখি কে ইকুয়াল টু 0, এটা কম্পিউটার কয়বার করবে, এটা বের করতে বলছি। স্যার একবার। স্যার একবার করবে। হ্যাঁ, এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর একবার করে না? হ্যাঁ, i ইকুয়াল টু 0 এই লাইন কয়বার করবে? একবার করবে। একবার। 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 সুতরাং এইভাবে করে তুমি বের করবা যে i লেস দ্যান ইকুয়াল টু 3 একবার। কয়বার, i লেস দ্যান ইকুয়াল টু 3 এটা কয়বার পড়বে? স্যার 3 - 0 + 1 + 1। হ্যাঁ, তাহলে কয়বার? তো 5 বার। এটা ঘুরবে হচ্ছে 3 - 0 + 1, তাহলে 3 - 0 + 1 পাঁচ বার। 4 বার, সত্য ভ্যালু 4 বার, আর একবার হলো বাড়তি ঘুরবে 5 বার। i + 1 কয়বার ঘুরবে? 4 বার। 4 বার, তাই তো। সাম ইকুয়াল টু 0 কয়বার ঘুরবে? 4 বার। 4 বার। আর বেশি বলার দরকার নাই, বেশি বললে হলো যে এবার তুমি হচ্ছে বুঝতে পেরেছো কোনটা কয়বার ঘুরবে। আমি কিন্তু টাইম বের করতে বলি না, আমি বলছি কে কয়বার ঘুরবে সেটা কিন্তু হচ্ছে তোমাকে বলতে হবে।
জি এখানে স্যার। আমি একটা সি এর ফর লুপ দিয়ে দিচ্ছি, বলছি কে কয়বার ঘুরবে এটা তোমাকে বলতে হবে। স্যার এখানে হচ্ছে জাস্ট স্টেটমেন্ট গুলো লিখে একটা অ্যারো দিয়ে লিখে দিব যে এতবার। হ্যাঁ দিয়ে লেখাও তুমি, অথবা স্টেটমেন্ট আমার মতো করে ওইরকম লিখতে পারো, স্টেটমেন্ট লিখে i ইকুয়াল কে ইকুয়াল টু 0 এটা ঘুরবে একবার, ইটারেশন একবার ঘুরবে, i ইকুয়াল টু 0 এটা ঘুরবে একবার। C1 C2 ওগুলো লেখা লাগবে না, তোমাকে বলছি কয়বার ঘুরবে শুধু সেটা করবা, ঠিক আছে? স্যার এটা তো স্যাম্পল, এটা তো আর মেইন কোশ্চেনটা না। এটা স্যাম্পল, আগে স্যাম্পল মেনে সলভ করবা, নাহলে তো আমি মেইন কোশ্চেন দিলে তো কিছুই পারবে না। আমি তো মেইন কোশ্চেন দিব তোমার প্রশ্নের সাথে, তোমার রোল নাম্বারের সাথে রিলেট করে, তখন তো তুমি কিছু পারবে না। স্যার মেইন কোশ্চেনটা আমাদের কবে দেওয়া হবে? মেইন কোশ্চেন আজকে রাতে দিব আমি, স্যার সাবমিশন কবে করবো ওটা? সাবমিশন ডেট দিব, তুমি আগে স্যাম্পলটা সলভ করবা। স্যার এটা তো আর সলভ করে সাবমিট করতে স্যার হবে না? এইটা কয়েকদিন পরে করে স্যার মানে না না না, এটা কয়েকদিন পরে না, আগে এটা সলভ করবা। জি স্যার আগে এইটাতে আমি তারপর কি- স্যার আমি মেইনটা দিয়ে কিন্তু- আমি কিন্তু মেইনটা ইভ্যালিউট করব, এটাও দেখবো যে তুমি কি ইভ্যালিউ করছো। এটা করার পরে আমি হচ্ছে যে কারো যদি মেইনটা ধরো যে এটা ঠিক হয়েছে, আবার মেইনটাতে আমি দুইটা মিলে হচ্ছে অ্যাভারেজ করব। মেইনটার মার্কস আর এই যে স্যাম্পল কোশ্চেন মার্কস, এই দুইটা মিলে হচ্ছে আমি অ্যাভারেজ করব। স্যার তুমি এটাও সাবমিট করতে হবে? এটাও সাবমিট করতে হবে, এটাও সাবমিট করবা, ওটাও সাবমিট করবা, এটা আগে সলভ করবা। তুমি যখন সাবমিট করবা, সাবমিট করার আগে সবার আগে লিখবা যে স্যাম্পল কোশ্চেন সলিউশন। সব লেখার পর তুমি কিন্তু আবার দুইবার কিন্তু আপলোড করবা না, তুমি একটা ফাইল আপলোড করবা। সবার আগে হচ্ছে স্যাম্পল গুলাকে সলভ করবা, করবা, তারপর লিখবা যে মেইন সিটি কোশ্চেন সলিউশন, ওটাও লিখবা, করে একটা ফাইল পিডিএফ ফাইল একটা পিডিএফ এ দুইটা কোশ্চেনের সলিউশন দিব। সলিউশন দিবা। হ্যাঁ, একটা পিডিএফ এ দুইটা কোশ্চেনের সলিউশন। দুইটার সাবমিশন কি সেম ডেটেই দিব? হ্যাঁ, দুইটাকে সাবমিশন সেম ডেটে থাকবে। আমি দেখবো যে তুমি হচ্ছে যে কারণ আমি অ্যাভারেজ করব, আমি কিন্তু দুইটা মার্কসকে এটা আর ওটার মার্কসকে অ্যাভারেজ করব। তারপর হচ্ছে যে এক্সপ্লেইন দ্য টাইম কমপ্লিসিটি অফ কাউন্টিং শট, অ্যাভারেজ কেস টাইম কমপ্লিসিটি অফ কুইক শট, টাইম কমপ্লিসিটি অফ মার্স শট। এখানে শুধু প্রথমটা আমি করে দেই নাই, আর বাকিগুলো কিন্তু আমি করে দিয়েছি। অ্যাভারেজ কেস টাইম কমপ্লিসিটি অফ কুইক শট এটা আমি করে দিয়েছি ক্লাসে, টাইম কমপ্লিসিটি অফ মার্স শট এটাও আমি করে দিয়েছি, কিন্তু আমি করে দিই নাই টাইম কমপ্লিসিটি অফ কুইক শট, এটা তোমরা করবা। তারপরে হচ্ছে যে এই প্রথমটা আমি করে দিই নাই, টাইম কমপ্লিসিটি অফ কুইক শট করে দিই নাই। উত্তর কিন্তু হবে অর্ডার অফ এন, উত্তর হবে অর্ডার অফ এন, কিন্তু তোমরা করবা। একটা ইয়েতে কাউন্টিং শটে তো কিছুই করতে হয় না, কাউন্টিং শট তো সোজা। সুতরাং হচ্ছে যে ও তো লুপ ঘুরতেছে, যে লুপ তো এন বারের বেশি কোনো লুপ নাই এখানে। কারণ কাউন্টিং শট অ্যালগরিদমে এন বারের থেকে কোনো জায়গাতে ঘুরে বলো, এখানে দেখো কোনো জায়গায় এন বারের থেকে কোন লুপ বেশি ঘুরতেছে বলো। এই যে এই কাউন্টিং শটের অ্যালগরিদম আছে, কোনটা ঘুরতেছে এন বারের চেয়ে বেশি বলো? এটা ঘুরতেছে কয়বার বলো দেখি, এটা ঘুরতেছে কয়বার? স্যার n-0 + 1। এইখানে n পাইছো কইছিল 0 টু k। সরি স্যার k হ্যাঁ k, তাহলে k - 0 + 1, তাহলে কয়বার ঘুরতেছে লুপ? k + 1। k + 1 বার, একবার ফলসের জন্য। তাহলে এটা হলো k + 1 বার, এটা কয়বার ঘুরতেছে? দ্বিতীয় লুপ ঘুরতেছে কয়বার? প্রথম লুপ গুলো k + 1, দ্বিতীয় লুপ স্যার n - 1 + 1 n-1 + 1 n - 1 + 1, আর ফলসের জন্য একবার বেশি, তাহলে হচ্ছে কয়বার? n + 1 বার। + 1। এই লুপ কয়বার ঘুরতেছে? k - 2 + 1 আর ফলসের জন্য একবার, তাহলে কয়বার? k বার। স্যার কে বার? এই লুপ করতেছে n বার, তার মানে n ডাউন টু 1, তার মানে n - 1 + 1 আর একবার ফলসের জন্য, তাহলে হচ্ছে এইটা করতেছে n + 1 বার। তাহলে হাইস্ট ঘুরছে কয়বার বলো? প্রত্যেকটা লুপ হাইস্ট ঘুরছে কয়বার? n + 1 বার, আর কোনটা হচ্ছে k + 1 বার, তাই তো? তাহলে হচ্ছে অর্ডার অফ n, এই অ্যালগরিদমের টাইম কমপ্লিট অর্ডার অফ n। কারণ কোন স্যার লুপে প্রথমটা k + 2 বার না? প্রথম হ্যাঁ k + 2 হোক, অসুবিধা কি? আমি তো আর 2 লিখবো না, আমি তো আর কনস্ট্যান্ট লিখবো না অর্ডার লেখার সময়। আমি তো লিখবো হচ্ছে যে, আমি অর্ডার লেখার সময় লিখবো হচ্ছে যে শুধু n এর মানে হচ্ছে যে যেটা ভেরিয়েবল টার্মটা লিখবো। তাহলে অর্ডার অফ n বার, প্রথমটা ঘুরতেছে k + 1 বার, দ্বিতীয়টা ঘুরতেছে হচ্ছে যে তোমার n + 1 বার, তৃতীয় লুপ ঘুরতেছে হচ্ছে k বার, তারপরে লুপ ঘুরতেছে হচ্ছে তোমার n+, তারপরে ম্যাক্সিমাম ঘুরতেছে n + 1 বার, তাহলে হচ্ছে যে তোমার n + 1 হচ্ছে হাইস্ট টার্ম, তাহলে হলো n বার, অর্ডার অফ n। তুমি করে করবা, তুমি করে বলবা, তুমি আন্দাজে টানলে বলবা না, কিন্তু তুমি করবা, কিন্তু করে বলবা। স্যার বলো। তো এখানে
কে টার্মটা কোথায় যাবে? অর্ডার অফ কে, শুধু অর্ডার অফ এনই হবে। অর্ডার অফ এন, তো এখানে হাইস্ট টার্ম আছে কি? তোমার নাম্বার অফ এলিমেন্ট কত আছে এন, তুমি তো জি স্যার। টার্মটা লিখবে এন এর সাথে রিলেট করে লিখবা। তুমি লিখছো না আমরা লিখি অর্ডার অফ এন অথবা অর্ডার অফ এন স্কয়ার অথবা অর্ডার অফ এন লগ এন, জি স্যার। কারণ এন মানে হচ্ছে কতগুলো ডাটা আছে সেটা। তুমি কিন্তু করবা, করে বলবা তুমি, ঠিক আছে? তুমি কিন্তু করবা ওই আমার মতো স্যার ঠিক আছে। লাইন নাম্বার 1 লাইন নাম্বার 2 দিয়ে দিয়ে করবা, করে বলো। স্যার ডিসকাস করুন মানে টাইম কমপ্লেক্সিটি আপনার মতো বের করলে হবে নাকি এখানে কিছু? হ্যাঁ ওটার নাম তো ডিসকাশন। তারপর বলছি ড্র এ রিকার্শন ট্রি ফর দ্য অ্যাসেন্ডিং অর্ডার মার্জ সর্ট ইউজিং দ্য ফলোইং ডাটা। এটা কিন্তু আমি ক্লাসে করেছি না? এটা তাই করি নাই? জি স্যার, জি স্যার। করি নাই? জি স্যার তো বেশি শোনা যাচ্ছে না হয়তো। স্যার করে দিছেন। এই তোমরা আমার ক্লাসে ঠিকমতো বুঝো তো না? কে যে করেছি না? জি স্যার। রিকার্শন ট্রি করেছি, এই রিকার্শন ট্রি করেছি আমি। আমি কিছু অংশ করেছি, আমি পুরোটা করি নাই। এই গোল্লা দিছি, গোল্লার অংশ তোমাদেরকে করতে বলছিলাম। আমি বাম পাশে অংশটা আমি করেছি, বলছি এই অংশটা তোমরা করবা, কিন্তু তোমার ওই প্রশ্নের আনসার লেখার সময় তুমি পুরোটাই করবা। ড্র এ রিকার্শন ট্রি খাতারে হরিজন্টাল করে ধরে, খাতা তো নরমালি লেখো সোজা করে ধরো, খাতারে বাঁকা করে ধরে আঁকবা, তাহলে হচ্ছে যে জায়গা হবে। আমার তো জায়গা দেখো আমি লম্বা করে লেখাতে আমার জায়গা হয় নাই, আমি এক অংশ লিখতে পারি না আর কি, যে গোল গোল দিয়েছি। তুমি পুরোটা কমপ্লিট করবা আর কি ওই ডাটা দিয়ে। How many element comparisons are needed for the following instance of initial ascending order quicksort algorithm to find the first partitioning element and second partitioning element? এই প্রথমটাতে কয়টা লাগবে এটা কিন্তু তোমাদেরকে আমি বলছি ক্লাসে। এলিমেন্ট কম্পারিজন বের করতে, এটা কিন্তু ক্লাসে বলছি আমি। তোমাদের মাথা ঘুরাচ্ছে না তো যে আমার কথা শুনে যে স্যার এসব কি উল্টাপাল্টা কথা বলতেছে? n+1 বারোটা স্যার। হ্যাঁ n+1 এটা কেমনে বলছি বলো দেখি? এইটার জন্য কয়বার ঘুরছিল বলো দেখি? এটার জন্য এলিমেন্ট কম্পারিজন কয়টা লাগছিল? স্যার 9টা। হ্যাঁ স্যার 9টা লাগছিল। 9টা লাগছে না 11টা লাগছে? স্যার স্যার 9টা 9টা, লাগছিল, কিন্তু পরে 10টা হচ্ছে একটা এলিমেন্ট দুইবার বেশি ঘুরছে, এই মিলে হচ্ছে হ্যাঁ 11। স্যার কোনটা যখন হচ্ছে ওরা ক্রস করে তখন দুইটা বেশি আর কি। হ্যাঁ কোন দুইটা বেশি ঘুরে বলো বলো দেখি দেখি বলো দেখি কোন দুইটা? স্যার 15 দুইবার হয় আর হচ্ছে ওই যে 14 29 এইটা হচ্ছে দুইবার, এই জন্য আর কি। 29 দুইবার হয়েছে, 29 একবার এখানে হয়েছে একবার এখানে তুলনা হয়েছে, এই জন্য আরো দুইটা এক্সট্রা দুইটা, তাহলে ডাটা আছে 10টা, হওয়ার কথা 9টা, এক্সট্রা যেহেতু দুইটা ক্রসিং পয়েন্টে দুইটা দুইবার বেশি ঘুরে, 9টা যোগ 2টা কয়টা হলো? 11টা, তাই না? তাহলে 11টা বার। কিন্তু আমি কিন্তু বলছি ফার্স্ট পার্টিশনিং এলিমেন্টেরটা তো তোমরা জানো কয়বার কয়টা কম্পারিজন লাগছে, কিন্তু আমি বলছি সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট বের করতে হবে। সেকেন্ড পার্টিশনিং এলিমেন্টের ক্ষেত্রে কয়টা কম্পারিজন লাগছে সেটা বের করতে হবে, সেটা করবা একইভাবে করবা এই ডাটা দিয়ে। আচ্ছা এটার ক্ষেত্রে তো সেম হবে কিন্তু আমাদের করে দেখাতে হবে আর কি। হ্যাঁ সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট পার্টিশন করলে তুমি দেখবা বাম পাশে কয়টা ডাটা আছে সেটার উপর বেস করে করবা, আবার ডান পাশে কয়টা ডাটা আছে সেটার উপর বেস করে করবা। স্যার শুধু কম্পারিজনটা দেখাইলেই তো হবে, মানে টাইম কমপ্লেক্সিটিটা তো লাগবে না। কম্পারিজন শুধু এলিমেন্ট কম্পারিজন দেখাতে বলছি। তারপরে বলছি রাইট অ্যালগরিদমস ফর ডিসেন্ডিং অর্ডার কাউন্টিং শর্টে ডিসেন্ডিং অর্ডার অ্যালগরিদম লিখতে, ইনসারশন শর্টে ডিসেন্ডিং অর্ডার অ্যালগরিদম লিখতে, কুইক শর্টে ডিসেন্ডিং অর্ডার অ্যালগরিদম লিখতে, মার্জ শর্টে ডিসেন্ডিং অর্ডার অ্যালগরিদম লিখতে। ইনসারশন শর্টে ডিসেন্ডিং অর্ডার অ্যালগরিদম লিখতে হলে কোথায় চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি ক্লাসে। সেকেন্ড কন্ডিশনটা। হ্যাঁ সেকেন্ড কন্ডিশন চেঞ্জ করে লিখবা, আর ওই অ্যালগরিদমটা হুবহু দেখে দেখে বসাই দিবা, কিন্তু এই যে দেখো ইনসারশন শর্টের ডিসেন্ডিং অর্ডারটা আমি বলে দিই তাই তুমি বুঝতে পারবা। এই যে ইনসারশন শর্টের অ্যালগরিদম হচ্ছে এটা, এ গ্রেটার দ্যান এর জায়গায় কি লিখতে বলছি বলো? লেস দ্যান। লেস দ্যান, তাহলে এই পুরো জিনিসটা উঠে দিবা, ওটার উত্তর হবে পুরো জিনিসটা এই গ্রেটার দ্যান এর জায়গায় উঠানোর সময় লেস দ্যান করবা, লিখবা যে ডিসেন্ডিং অর্ডার ইনসারশন শর্ট অ্যালগরিদম লিখে এই গ্রেটার দ্যান এর লেস দ্যান করে দিবা, পুরো জিনিসটা কপি করে দিবা। একটা বলে দিচ্ছি আমি আর কি, আমি ইনসারশন শর্টটা বলে দিচ্ছি, কাউন্টিং শর্ট, কুইক শর্ট আর মার্জ শর্ট তোমরা করবা, ঠিক আছে? স্যার বুঝা গেছে কোশ্চেন? বলো। স্যার সামনে তো ঈদ, আমাদের অনেক কাজ থাকে, তারপর অন্যান্য কোর্স গুলাতেও কিছু অ্যাসাইনমেন্টের মতো দিছে,
তো অনেক বেশি হয়ে যায়, পারলে কিছু কোশ্চেন কমায় দিয়ে। কমাই দিলে লাভ হবে না তো, কমাই দিলে লাভ কি? কমাই দিলে তোমার চাকরি পাইতে হলে তোমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জানতে হবে। তোমার ফিজিক্স পড়ে কোনো লাভ নাই, ম্যাথ পড়ে কোনো লাভ নাই। তুমি যদি চাকরি পাইতে চাও এসকিউএল ভালো করে পড়বা, ডাটা স্ট্রাকচার ভালো করে পড়বা, অ্যালগরিদম ভালো করে পড়বা। তোমার চাকরি ফিজিক্স স্যার বলে ফিজিক্স স্যার আবার হবে না স্যার। ফিজিক্স কোথাও কোথাও কাজে লাগে না। ফিজিক্সে কেউ তোমার প্রশ্ন জিজ্ঞাসা করবে বাইরে দিতে গেলে, তুমি বলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলো, তোমার কেউ যদি প্রশ্ন জিজ্ঞাসা করবে? অপটিক্সের সূত্র বলো, তোমার জিজ্ঞাসা করবে কেউ? কেউ জিজ্ঞাসা করবে না, তোমার কেউ জিজ্ঞাসা করবে না। ওকে স্যার, যেহেতু স্যার অনেকেরই স্যার এরকম প্রবলেম হতে পারে না স্যার, আবার ঈদের ছুটিও আছে স্যার, টাইমটা স্যার একটু জি এক্সটেন্ড স্যার, করে দিয়েন স্যার। টাইমটা একটু বাড়ালে ভালো হয়। জি স্যার। টাইম বাড়াই দেন নাইলে স্যার। স্যার ঈদের তো ছুটি আছে আমাদের, তো টাইমটা বাড়াই দিন। আমার টাইম পাবা তুমি হচ্ছে যে আজকে হইলো কয় তারিখ? স্যার আজকে 14 তারিখ। 14 তারিখ আমি টাইম দিব হলো তোমাকে 25 তারিখ পর্যন্ত। জি স্যার। তাহলে ঠিক আছে স্যার, পারফেক্ট টাইম। 25 তারিখ পর্যন্ত দিব, ওগুলো করবা। মানে হচ্ছে তুমি মনে করো না স্যার আমাদেরকে ভয় দেখানোর জন্য বলে এগুলো কাজে লাগবে। তুমি প্র্যাকটিক্যালি তুমি যখন রিয়েল ওয়ার্ল্ড রিয়েল লাইফে যাবা তখন তোমার কাজে লাগবে এসপিএল, তোমার কাজে লাগবে ডাটা স্ট্রাকচার, তোমার কাজে লাগবে হচ্ছে যে অ্যালগরিদম, তোমার কাজে লাগবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমার কাজে লাগবে ওয়েব প্রোগ্রামিং, যেগুলো দিয়ে তুমি তোমার রিজিকের সন্ধান করবা না। বুঝছো কি বলছি? তোমার রিজিক হচ্ছে এগুলা। সুতরাং হচ্ছে যে ওই আমাদের বিসি স্যার মাঝে মধ্যে বলে, আমাদেরকে বলে আর কি, স্যার দুষ্টুমি করে বলে যে হুদা এগুলা আসলে এই আমাদের ফিজিক্স টিজিক্স পড়াই, ম্যাথটা এগুলো পড়ায়, এগুলো পড়ে লাভ কি? তাতে বরং ওরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এগুলো পড়লে তো ওদের চাকরি হয়ে যায়। তুমি দেখবে যে অনেক স্টুডেন্ট পাসও করে নাই, ও প্রোগ্রামিং এ অনেক ভালো, সে অনেক টাকা বেতন চাকরি করে। তুমি দেখবো অনেক স্টুডেন্ট আমি ইউআই থেকে পাসও করে নাই, আমাদের অনেক স্টুডেন্ট আছে পাস করেনি, সফটওয়্যার কোম্পানিতে দিব্যি চাকরি করতেছে এবং হচ্ছে যে সে সার্টিফিকেটও আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো কাজ পারলে তোমার সার্টিফিকেট ওরা দেখবে না। বুঝছো কি বলছি? যে সুতরাং হচ্ছে যে তুমি যদি কাজ পারো, প্রোগ্রামিং ভালো পারো, কোডিং ভালো পারো, অ্যালগরিদম ভালো চিন্তা করতে পারো, তুমি তোমার সার্টিফিকেট না থাকলেও কম্পিউটার সায়েন্সে তোমার চাকরি দিবে মানুষ। কিন্তু তুমি ধরো যে ফিজিক্সে একদম 100তে 100 পাইছো, কিন্তু তুমি প্রোগ্রামিং কিচ্ছু পারো না, তোমার কেউ চাকরি দিবে না। কারণ তোমারে ফিজিক্সে কেউ জিজ্ঞাসাই করবে না যে ফিজিক্সের, এই যে আমি তো কোম্পানিতে চাকরি করি, তোমরা জানো যে কোম্পানিতে চাকরি করি না, আমি তো কোম্পানিতে চাকরি করি, জেনারেশন আমি সিনিয়র ডাইরেক্টর। সুতরাং হচ্ছে যে আমরা কোনো সময় কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করি না যে ভাই ফিজিক্সের, হ্যাঁ ফিজিক্স লাগে না যে তা না। ধরো তোমাকে আমি বললাম যে আইনস্টাইনের এই যদি ভরের মান এত হয়, আলোর বেগ যদি এত হয়, তাহলে হচ্ছে যে ইয়া কথা হবে। তা এখন তোমার কথা, তুমি যদি ধরো যে ফিজিক্স জানা থাকে তাহলে তুমি বুঝবা যে ও আচ্ছা আইনস্টাইন বলতে একজন ভদ্রলোক ছিল, বিজ্ঞানী ছিল, তার একটা সূত্র ছিল, আমি ফিজিক্স থেকে জানতাম। সেটা ফিজিক্স বই দেখলেই কিন্তু হলো তুমি হলো সূত্রটা জানবা। ওই সূত্রটা জানার জন্য তোমার হচ্ছে যে ওই আইনস্টাইনের সূত্রটা দেখতে হবে। কিন্তু যেটা হলো তোমার কোনো জায়গাতেই হচ্ছে ফিজিক্স কিছু কাজে লাগে না। তবে ইংলিশটা জানা লাগবে, কারণ ইংলিশ না জানলে তোমার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় তাহলে তো পারবে না। তো ঠিক আছে, আমি নাম ডাকি, সময় শেষ, আর তুমি এটা সলভ করবা। আবারও বলছি, আগে স্যাম্পল কোশ্চেনের সলিউশন লিখবা, তারপর হচ্ছে সিটি কোশ্চেন যেটা দিব আজকে আপলোড করবো সেটা সলভ করবা। ঠিক আছে? আর ঈদের আগে কি আর কোনো ক্লাস আছে? হ্যাঁ, ঈদের আগে কি আমাদের আর ক্লাস আছে? জি সানডেতে একটা আছে। আচ্ছা সানডে। সানডেতে একটা আছে। ডাটা স্ট্রাকচার যে কঠিন এটা বুঝতে পারতেছো? হ্যাঁ জি স্যার। জি স্যার একটু কঠিন। কমপ্লেক্স আছে। কমপ্লেক্স আছে, মানে হচ্ছে যে অনেক কমপ্লেক্স। জি স্যার, ভালো করে পড়া লাগবে। ভালো করে পড়া লাগবে, ভালো করে বোঝা লাগবে, তাই না? স্যার ওই যে কুইক সর্টে যে একটা কন্ডিশন ছিল এ গ্রেটার ইকুয়াল এআই, ডিসেন্ডিং এর সময় তো ওইটা উল্টাটা হবে তাই না, লেস ইকুয়াল। আমরা এইসব কথা না বলি, এগুলো বলে দিলে তো যারা ওরা চিন্তা করবে না, চিন্তা করতে যাও আমি তো রেডিমেড পেয়ে দিচ্ছি, তাই না? ওকে স্যার। ওরা তুমি চিন্তা করবা যে কোথায় গ্রেটার দ্যান লেস দ্যান করতে হবে, আরো ওকে ওকে স্যার, ঠিক আছে। তুমি বলে দিলে ওরা চিন্তাই করবে না। রেসপন্ডি রোল কল, তাসনিম। স্যার আছি।
প্রিয়ব্রতনাথ, Yes, sir. মুনিম, Yes, sir. সোহান, মাহবুব রশিদ সোহান, নয়ন, Yes, sir. শওকত, শিফাত, শিফাত আছো? শওকত আলম, শিফাত। তারপর হচ্ছে লুবনা, লুবনা, Sir, number 4 present, sir. সাদিয়া, সাদিয়া আছো? Yes, sir. Present, sir. মিম, তুমি ছেলেরা বলো Yes, sir. তুমি বলতে দাও। বিভা, Yes, sir. এই বিভা তুমি ক্লাসে বুঝো? তুমি তো গতবার আমার টাকা করছিলা, ক্লাসে বুঝতে পারো এখন? জি স্যার, স্যার গত সেমিস্টার একটু প্রবলেম ছিল আমার এজন্য। আচ্ছা, মেহেদি, Present, sir. মোজাম্মেল, মোজাম্মেল তো এর আগে আমার কোন কোন কোর্স করছিল? মোজাম্মেল ক্লাস করে না? মুজাম্মেল ছিল স্যার এতক্ষণ স্যার। তখন থাকি না, দিদি চলে গেলে লিখতে লাভ হবে না। আবুজর, আবুজর, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে নাহিয়ান, কি নাহিয়ান আছো নাকি নাই? জোরে বলবা ভাই, আজকে বললে তো তুমি আসছেন না প্রেজেন্ট। সোহান, তরিকুল ইসলাম সোহান, তরিকুল ইসলাম সোহান, উজ্জ্বল, ইয়েস স্যার। তারপর হচ্ছে আজিজ, প্রেজেন্ট স্যার। শাকিল, শাকিল আহমেদ, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। তারপর তানিম, Yes, sir. তারপর হচ্ছে যে জোটন কৃষ্ণ আচার্য, Yes, sir. তারপর হচ্ছে নাদিব, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাসুদ, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাইসান, মাসিরা, Present, sir. তারপরে হচ্ছে যে রাবিব, Yes, sir. মুসফিরাত, Present, sir. তারপর শাহিল, প্রেজেন্ট স্যার। শাফিউল, Yes, sir. সাবিদ, প্রেজেন্ট স্যার। তাসফিয়া, Present, sir. স্বর্ণা, Present, teacher. ইশরাত, Present, sir. সামিরা, Yes, sir. তাসমিমা, তাসমিমা, Present, sir. তারপর হচ্ছে যে ইফতি, ইয়েস স্যার। শাওন, Yes, sir. আর হচ্ছে মারুফ, মারুফ, মারুফ আল হোসাইন, স্যার ছিল তো। আচ্ছা, জান্নাত, জান্নাত ফেরদৌস জাহরান, তারপর হচ্ছে যে সৌরভ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে সাদিকুর, প্রেজেন্ট স্যার। সুফল, Present, sir. সোহা, Present, sir. গোলাম মাহমুদ, Present, sir. জিসান, ইয়েস স্যার। সরোয়ার, Present, sir. ইফাত বিনতে সরোয়ার আছে? ইফাত Ji, বিনতে sir. সরোয়ার? Present. আর ফায়াজ, ফায়াজ জাহান, তারপর হচ্ছে যে মোহাইমেন, স্যার। শান্ত, Yes, sir. নুসরাত জাহান, Present, sir. মুনা, Yes, sir. তারপর হচ্ছে যে আফতাহি, প্রেজেন্ট স্যার। Sir, number 4 present. স্যার শওকত আলম প্রেজেন্ট স্যার। ওপরে। শিফাত বলছো? হ্যাঁ? আমার কথা কি ধরতে অসুবিধা হয়? ক্লাসে বুঝতে অসুবিধা হয় তোমাদের? হ্যাঁ, No, sir. No, sir. ঠিক মতো বুঝতে পারো তো নাকি? Ji, sir. স্যার উপরে স্যার, উপরে। হ্যাঁ বলো। Sir, number 4. নাম্বার 4 হচ্ছে সোহান,
Yes, sir. সোহান বলছো? Yes, sir. তারপর number six. রেজিস্ট্রেশনের জন্য স্যার দুইটা মিস হয়েছিল স্যার। একজন একজন করে বলো। স্যার মারুফ আল হাসান কত শেষের দিকে স্যার 308 স্যার। না ওটা দেখলাম না, তুমি সিরিয়াল নাম্বার বলো তাহলে স্যার বেশি সুবিধা হবে। স্যার 40 এর দিকে স্যার, মেবি শৌকত আরেকটু উপরে স্যার। স্যার আরেকটু উপরে 36 নম্বর স্যার। আর স্যার শৌকত 6 নাম্বার স্যার। সকাল তুমি ঠিকমতো ক্লাস করো তো নাকি? এবার তো ঠিকমতো করবা, কিন্তু তুমি ট্যালেন্ট স্টুডেন্ট অথচ তুমি কিন্তু তোমার মেধাটা ঠিকমতো ইউটিলাইজ করো না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ক্লাস করবা। হ্যাঁ, আর কেউ আছো? স্যার 12 মোজাম্মেল হক। মোজামেল তুমি ঠিকমতো ক্লাস করো তো নাকি? জি স্যার। আর কেউ আছো? স্যার লেট রেজিস্ট্রেশনের জন্য স্যার একদিন বাদ গিয়েছিল স্যার, ওটা একটু যদি দিতেন স্যার। প্রথম দিন স্যার, প্রথম দিন স্যার। স্যার লেট রেজিস্ট্রেশনের জন্য 2 দিন বাদ গেছিল স্যার। জি স্যার 4 তারিখে স্যার 45 স্যার। স্যার নাম্বার 4 45 স্যার। আগে আমি একজন করে বলি, প্রিয়বতা নাথ লেট রেজিস্ট্রেশন। স্যার নাম্বার 4 স্যার। আমি একজন করে আসি। প্রিয়বতা নাথ লেট রেজিস্ট্রেশন ক্লাস করছি না প্রথম দিকে? প্রিয়ব্রত নাথ, আমি একজন বলতেছি, লেট রেজিস্ট্রেশন লেখা আছে পাশে। প্রিয়ব্রত নাথ তুমি কি প্রথম ইয়ে করছিলা যে 4 তারিখে ক্লাস করছিলা? তারপর হচ্ছে যে সোহান ক্লাস করছিলা? সোহান ইয়েস স্যার। 4 তারিখে? ইয়েস স্যার। আচ্ছা, তারপর হচ্ছে স্যার আমিও 4 তারিখে ক্লাস করেছিলাম, কিন্তু স্যার ওইদিন আমার একটু নেট প্রবলেম ছিল। নয়ন ক্লাস করছিলা? নয়ন মোল্লা 4 তারিখে। তারপর হচ্ছে আবুজর 4 তারিখে ক্লাস করছিলা? জি স্যার, জি স্যার, আমার কোনো ক্লাস মিস ছিল না স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ফায়াজ তুমি 4 তারিখে ক্লাস করছিলা? জি স্যার। এই তো স্যার 4 তারিখে আমারটাও মিস গেছিল। তোমার নাম কি? স্যার সোহা। তোমার ইয়ে কত, সিরিয়াল নাম্বার কত? স্যার 201328। হ্যাঁ সেটা না, তোমার বলছি স্যার আমারটাও 4 তারিখে মিস হয়েছিল। কিন্তু তোমার তো লেট রেজিস্ট্রেশন না, ওটা মিস হয়েছে কেন? স্যার আমার ওইদিন মাইক কাজ করছিল না। আচ্ছা, এখানে সিরিয়াল দেখে দেখে বলো, তাহলে না সাবজেক্ট বুঝতে পারবো, কারণ নাহলে তো খুঁজে বের করতে অনেক কষ্ট। তো সিরিয়াল নাম্বার এখানে বাম পাশে সিরিয়াল নাম্বার দেখি। 41 স্যার 41। হ্যাঁ, আর কেউ আছো? স্যার আমার 44। কি নাম তোমার? নাম বলো। স্যার ইফাত বিনতে সরওয়ার। হ্যাঁ, সব ক্লাস করছিলা? জি স্যার। হ্যাঁ, আর কেউ আছো? ওকে স্যার, থ্যাংক ইউ। আর কেউ আছো যে 4 তারিখে ক্লাস করছো, এরকম কেউ আছো? জি স্যার, রাশিদুল ইসলাম দেখেন একটু স্যার দেখবেন। কত সিরিয়াল নাম্বার? স্যার 16 সিরিয়াল 16। আর কেউ আছো? আর কেউ আছো নাকি? ওকে, সবাইকে প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে। স্যার ফ্রাইডেতে 7:30 যাদের প্রবলেম থাকবে তারা আসবে? না না, আর দরকার নাই, ফ্রাইডে তো ডিসকাশন তো হয়ে গেছে, আর ফ্রাইডে ক্লাস লাগবে না। ওকে স্যার। হ্যাঁ, কারণ তো ডিসকাস তো করে ফেলছি প্রশ্ন। আমি কিন্তু সিটির প্রশ্ন আপলোড করে দেব, এবং হচ্ছে তোমরা কিন্তু সিটি দ্রুত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবা, কেমন? কপি কিন্তু করবা না, কপি করলে কিন্তু শাস্তি দেবে কিন্তু। স্যার আজকে কোশ্চেন দিবেন? আজকে প্রশ্ন আপ করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক স্যার আপনাকে ঈদ মোবারক। ও আরেকটা তো আমরা ঈদ মোবারক স্যার। ক্লাস আরেকটা পাবো। হ্যাঁ, তারপর সানডেতে ক্লাসেস।
হ্যাঁ তারপর অসুবিধা নাই, ঈদ মোবারক আগে জানা দিচ্ছি, অসুবিধা নেই।